বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 28শে নভেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল যে এমসিকিউ পরীক্ষা, যে প্রিলিমিনারি ব্যাচ, সেটার সাক্ষ্য আইনের আজকে তৃতীয় ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনে বিষয়ের প্রাসঙ্গিকতা, রিলেভেন্সি অফ ফ্যাক্ট, ধারা 5 থেকে 55। যদি আপনাকে বলে যে বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করছে, কত থেকে কত ধারা? 5 থেকে 5 সাক্ষ্য আইনে বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কিত বিধানাবলীতে বর্ণিত কোনো উপায়ে যখন একটি বিষয় অন্য বিষয়ের সাথে সম্পর্কিত, তখন একটি বিষয়কে অন্য বিষয় প্রাসঙ্গিক বলা যাবে। সাক্ষ্য আইনের গোল দিবেন 5 থেকে 55 ধারা পর্যন্ত বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করেছে। কত থেকে কত? 5 থেকে 55। তো বিষয়ের প্রাসঙ্গিকতা আসলে কাকে বলে? বিষয়ের প্রাসঙ্গিকতা হলো যে আম, কোন কোন বিষয়ে অ্যাকচুয়ালি সাক্ষ্য আইনে সাক্ষ্য প্রদান করা যাবে। সাক্ষ্য আইনের 5 ধারায় বলেছে, একটু পরেই আসতেছি। সাক্ষ্য আইনের 5 ধারায় বলছে যে দুইটা বিষয়ে মানে আদালতে এসে সাক্ষীরা সাক্ষ্য দিতে পারবে। আদালতে এসে আহ সাক্ষীরা ইচ্ছা করলেই যা খুশি তাই এসে সাক্ষ্য দিতে পারবে না। দুইটা বিষয়, একটা হলো বিচার্য বিষয় আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। তো বিচার্য বিষয় কাকে বলে? যে বিষয়টা নিয়ে সরাসরি বিচার হচ্ছে। যেরকম আহ হত্যা মামলার জন্য ডিপজলের বিচার হচ্ছে, রাষ্ট্রপক্ষ দাবি করতেছে ডিপজল হত্যা করছে, ডিপজল দাবি করছে ডিপজল হত্যা করে না। এটা হলো বিচার্য বিষয়। আর প্রাসঙ্গিক বিষয় কি? প্রাসঙ্গিক বিষয় হলো যে হত্যার আগে বা পরে যারা হত্যা করছে তার সাথে ডিপজলের কি সম্পর্ক ছিল, তাদের সাথে তাদের কি কি একসাথে ব্যবসা করতে দেখা গেছে কিনা, একসাথে ঘুরতে ফিরতে দেখা গেছে কিনা, বা যে অস্ত্র দিয়ে ডিপজল হত্যা করছে এই অস্ত্র ডিপজলের কাছে আরো আগে ছিল কিনা। এই ধরনের বিষয় হচ্ছে আপনার প্রাসঙ্গিক বিষয়। তাহলে একটা দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, দুইটা বিষয় সাক্ষ্য প্রদান করা যায়, একটা হলো বিচার্য বিষয় আর একটা কি প্রাসঙ্গিক বিষয়। সো প্রথমেই আমরা এখানে চলে এসে বিচার্য বিষয় অর্থ ধারা 3। সাক্ষ্য আইনের 3 ধারায় বিচার্য বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে কোনো বিষয় বিচার্য বিষয় বলে গণ্য হতে পারে যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। এটা অবশ্যই কোনো বিষয় হতে হবে, এটা এমন বিষয় হতে হবে, উক্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট অন্য বিষয় হতে হবে, যেটা হতে কোনো মকদ্দমা কার্যধারায় দাবিকৃত বা অস্বীকৃত কোনো অধিকার, দায় বা অক্ষমতার অস্তিত্বহীনতা প্রকৃতি পরিমাণ আবশ্যিকভাবে প্রতীয়মান হয়। অনেক কথা বলা আছে, বাট মূল কথা হলো একটা মামলায় এক পক্ষ যেটা দাবি করে, অপর পক্ষ যেটা অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে বিচার্য বিষয় গঠিত হয়। বুঝছেন? আর চলে আসি, যদি দেখেন পরের যে প্রত্যেকটি, আচ্ছা, এ হচ্ছে বিচার্য বিষয়। একটু যদি বলি যে দেওয়ানি মামলায় যেটাকে বলা হয় বিচার্য বিষয়, ফৌজদারি মামলায় সেটাকে বলা হয় কি? চার্জ। তো এটা এই জায়গায় পড়বো না, জাস্ট বিচার্য বিষয়ের সংজ্ঞা কত ধারায়? 3 ধারায়। চলে আসে সরাসরি 5 ধারায়, যে বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। 5 ধারার শুরুতে বলা হয়েছে বিচার্য বিষয় এবং বল দিবেন বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু অ্যান্ড রিলিভেন্ট ফ্যাক্টস, মানে আদালতে দুইটা বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। ফ্যাক্ট ইন ইস্যু মানে কি? বিচার্য বিষয়। আর রিলিভেন্ট ফ্যাক্টস মানে প্রাসঙ্গিক বিষয়। সুতরাং পাঁচ সাক্ষ্য আইনের 5 ধারা অনুসারে কোন মামলা বা কার্যধারায় সাক্ষ্য দেওয়া যেতে পারে দুইটি বিষয়। এক, বিচার্য বিষয় বা ফ্যাক্ট ইন ইস্যু, বা প্রাসঙ্গিক বিষয় যেটাকে বলে কি? রিলেভেন্ট ফ্যাক্টস। তো যদি বলে যে অর্থাৎ যে সকল বিষয় সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারার বিধান অনুসারে অনুসারে প্রাসঙ্গিক, সেই সকল বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। তো যদি বলে যে কয়টা বিষয় সাক্ষ্য দেওয়া যাবে? দুইটা বিষয়, একটা হলো বিচার্য বিষয়, একটা কি? প্রাসঙ্গিক বিষয়। জেনে রাখা ভালো। দেখেন, সাক্ষ্য আইনের 5 ধারা অনুযায়ী গোল দিবেন দুইটি বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে, একটা হলো বিচার্য বিষয় আর একটা কি? প্রাসঙ্গিক বিষয়। তারপরে দেখেন, আম, সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 136 ধারা অনুযায়ী কোন বিষয় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক কিনা বা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য কিনা তার নির্ধারণ করবে আদালত। অর্থাৎ প্রমাণের গ্রহণযোগ্যতা, অ্যাডমিজিবিলিটি, নির্ধারণ করবে বিচারক। একটু বুঝাই শুনেন। অনেক বিষয়, তার আগে একটু মাত্রই বললাম যে কয়টা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, মাহবুব সাহেব? কি কি? বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়। এখন বিচার্য বিষয় হচ্ছে যে যেটা নিয়ে সরাসরি মামলা হয়েছে, অমুক অমুকরে বেদখল করছে কিনা, অমুক অমুকরে হত্যা করছে কিনা, অমুক অমুকের কাছ থেকে টাকা নিছে কিনা, অমুক অমুকের চুক্তি ভঙ্গ করছে কিনা, এইগুলো হলো বিচার্য বিষয়। আর অমুক অমুকের সাথে সম্পর্ক কেমন ছিল,
তারা কি একসাথে ব্যবসা করতো কিনা, তাদের কি একসাথে ঘুরতে দেখা যেত কিনা, তাদের মধ্যে কি পূর্ব থেকে ঝগড়া ছিল কিনা, হত্যার আগে বিষ কিনতে তারা দেখা গেছে কিনা, হত্যার আগে সে গরিব ছিল, হত্যার পরে বড় লোক হয়েছে কিনা, এই সকল বিষয় হলো কি বিষয়, প্রাসঙ্গিক বিষয়। বুঝতে পারছেন? তো এখন কোন বিষয় আদালতে প্রাসঙ্গিক হলেও সেটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্ধারণ করবে বিচারক। বুঝছেন? অনেক বিষয় হচ্ছে যে মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক, কিন্তু এটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে। এটা নির্ধারণ করবে কে? বিচারক বা আদালত। যেরকম স্বামী স্ত্রীর মধ্যকার যোগাযোগ, স্বামী অপরাধ করে স্বীকার করছে স্ত্রীর কাছে যে আমি তো বিরাট বড় অপরাধ করে ফেলছি, ফোন ফোন আলাপ করেন, ওয়াইফের সাথে হাজবেন্ডের ফোন আলাপ, বিরাট বড় অপরাধ করে ফেলছি, রাত্রেবেলা আমার গাড়ির নিচে একজন চাপা পড়ে মারা গেছে। তাহলে হাজবেন্ড এই কথা ওয়াইফের কাছে স্বীকার করতেছে, এখন হাজবেন্ডের বিরুদ্ধে হত্যা মামলা এটা প্রাসঙ্গিক, বাট এটা গ্রহণযোগ্য হবে না, কারণ এটা সুরক্ষা দিছে। বুঝতে পারছেন? তাহলে অনেক বিষয় প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু এটা আদালত কর্তৃক গ্রহণযোগ্য কি নাও হতে পারে। যেমন উকিল সাহেবের সাথে মক্কেলের যে যোগাযোগ, মক্কেল এসে বলতেছে যে উকিল সাহেব আমি আসলেই অমুককে হত্যা করছি, আপনি আমার আসামি পক্ষের আইনজীবী হিসেবে আমারে রক্ষা করেন, মৃত্যুদণ্ড থেকে আমারে বাঁচান। তাহলে উকিল সাহেব তো গোপন কথা কি জেনে গেল। এখন উকিল সাহেব যদি এই মামলায় বলে দেয় যে ও ইওর অনার ও আমার কাছে এসে বলছে যে ও হত্যা করছে, এটা প্রাসঙ্গিক, বাট এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে কোনো বিষয় আহ প্রাসঙ্গিক হলেই যে গ্রহণযোগ্য হবে বিষয়টা কিন্তু তা না। ধরেন আমাদের সোশ্যাল মিডিয়াতে বা বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ঠান্ডা খায়, ঠান্ডা নাকি, ঠান্ডা চিনেন তো, এক প্রকারের ওই যে গিরগিটি টাইপের, মানে কিন্তু অ্যাকচুয়ালি গিরগিটি না, ভিন্ন প্রজাতির, সৌদি আরবরা খায়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটা হালাল, কিন্তু উনি উনি ওনার রুচিতে জীবনে মানে উনি খায়েন নাই, কিন্তু জিনিস কি হালাল। তার মানে অনেক জিনিস আছে হালাল কিন্তু আপনার রুচিতে নাও হতে পারে। তা বিষয়টা হলো যে অনেক তথ্যই প্রাসঙ্গিক, কিন্তু এটা গ্রহণযোগ্য হবে কি হবে না নির্ধারণ করবে কে? আদালত। বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন, এই যে দেখেন, প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা এক বিষয় না। কোনো বিষয় যুক্তি অনুযায়ী প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু আইন অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে। ওই যে আদালতে এসে তদন্তকারী কর্মকর্তা বলছে যে ওনার এই যে দেখেন ফোন আলাপ, উনি ওনার হাজবেন্ডের সাথে স্বীকার করছে যে হত্যা করছে কিনা, বা ওয়াইফের কাছে স্বীকার করছে, এটা প্রাসঙ্গিক বাট এটা গ্রহণযোগ্য হবে না। যেমন আইন উপদেষ্টার সঙ্গে গোপনীয় তথ্যের আদান প্রদান বা বিবাহ বলবৎ থাকাকালীন স্বামী বা স্ত্রীর মধ্যকার যোগাযোগ প্রাসঙ্গিক বিষয় হতে পারে, কিন্তু উক্ত যোগাযোগ সাক্ষ্য আইনের 129 এবং 122 ধারা অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে। তাহলে আমার মনে রাখতে হবে যে সাক্ষ্য প্রদান করা যায় কয়টা বিষয়? দুইটা বিষয়, একটা হলো বিচার্য বিষয় আর একটা হলো প্রাসঙ্গিক বিষয়। মাহবুব সাহেব বিচার্য বিষয়ের একটা উদাহরণ দেন দ্রুত, যে এটা একটা বিচার্য বিষয় স্যার। ধরেন আখিরুল মিলন কে হত্যা করছে, হুম। এই হত্যাকাণ্ডে স্যার বিচার্য বিষয় কোনটা? হলো যে হত্যা করছে, উনি যে হত্যা করছেন হুম। এটাই বিচার্য বিষয়। আর এর দাবি আগে করতেছে যে যে আখিনুর ঘটনা হত্যা করছে, আর আখিনুর দাবি করতেছে আমি হত্যা করেনি, করিনি, এটা হলো বিচার্য বিষয়। আর প্রাসঙ্গিক বিষয় কোনটা? বিষয় হচ্ছে এর আগে পিছে যে ঘটনা, যে মিলন কিভাবে আর হত্যা করছে, আখিনুরের কি যে অস্ত্র দিয়ে হত্যা অন্তরঙ্গ করছে। মুহূর্ত ছিল, তারা খানলো একাডেমিতে একসাথে আসতো, সবাই জানতো, এটাই হলো কি প্রাসঙ্গিক বিষয়। বুঝতে পারছেন? এখন আখিনুর হত্যা করে, মিলনরে হত্যা করে আখিনুর যদি এটা স্বীকার করে আখিনুরের উকিলের কাছে, বা আখিনুর যদি স্বীকার করে আখিনুরের ওয়াইফের কাছে, তাহলে এটা ওই মামলায় প্রাসঙ্গিক, কিন্তু এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ কোন বিষয় গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্ধারণ করবে কে? আদালত বা বিচারক। কত ধারায়? 136 ধারায়, 136। তো বিগত বছরে একটা প্রশ্ন পড়ি দেখেন, 2015 সালে এসেছিল, এর হত্যার জন্য, মানে আখিনুরের হত্যার জন্য বদরুল অভিযুক্ত, বিচারকালে নিম্নের কোনটি বিচার্য বিষয় হবে না? হবে না বলছে। আখিনুর বদরুলের মৃত্যু ঘটিয়েছিল, আহ আখিনুর বদরুলের মৃত্যু ঘটানোর অভিপ্রায় করেছিল, আখিনুর বদরুলের নিকট হতে আকস্মিক প্ররোচনা পেয়েছিল, আরিফের বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল,
এই বাদ বাকিগুলো হত্যার সাথে সম্পর্কিত, কিন্তু ওই যে যে তালাক দিছিল এটা কিন্তু সম্পর্কিত না, এটা বিচার্য বিষয় কি হবে না। তো আমরা সেলফ প্র্যাকটিসের যে 2 নাম্বার প্রশ্নটা, এটা একটু দেখেন। আচ্ছা, তার আগে 1 নাম্বার প্রশ্নটা দেখি। বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে বিধানটিতে এভিডেন্স অ্যাক্ট 1872 কত ধারায় আছে? 5 ধারায়। তারপরে 2 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট, সাক্ষ্য আইনের কত ধারা থেকে কত ধারা পর্যন্ত বিষয়ের প্রাসঙ্গিকতা বা রিলেভেন্সি অফ ফ্যাক্ট নিয়ে আলোচনা করছে? 5 থেকে কত? 55। 3 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট, এভিডেন্স মে বি গিভেন অফ, মানে ফ্যাক্টস ইন ইস্যু আর কি রিলেভেন্ট ফ্যাক্টস, ফ্যাক্ট ইন ইস্যু মানে হচ্ছে বিচার্য বিষয়, আর রিলেভেন্ট ফ্যাক্ট মানে কি প্রাসঙ্গিক বিষয়। 6 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, কোন মামলায় বা মামলার কার্যক্রমে প্রত্যেক বিচার্য বিষয়ে ড্যাশ সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে? অস্তিত্ব এবং, এটা মনে রাখেন তিনটা স্টার, অস্তিত্ব, এক্সিস্টেন্স আর নন এক্সিস্টেন্স। আছে আপনাদের বইতে, পুরাতন বইতে আছে। কোন মামলার কার্যক্রমে প্রত্যেক বিচার্য বিষয়ের অস্তিত্ব এবং মানে অমুক ঘটনার অস্তিত্ব আছে, অমুক ঘটনার অস্তিত্ব নাই। 7 নাম্বার ইম্পর্টেন্ট। আমরা চলে আসি 6 ধারা। যে সকল ঘটনা, গোল দিবেন, একই কার্যের অংশ সেইগুলোর প্রাসঙ্গিকতা, যে সকল ঘটনা একই কাজের অংশ সেইগুলোর প্রাসঙ্গিকতা, রিলিভেন্সি অফ ফ্যাক্টস ফর্মিং পার্ট অফ, গোল দিবেন, সেম ট্রানজেকশন। সেম ট্রানজেকশন মানে হলো একই কাজের অংশ। কোন ঘটনা যা বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমন ভাবে সংযুক্ত যা একই কাজের অংশ হিসেবে ঘটেছিল সেগুলো প্রাসঙ্গিক। সেগুলো একই সময়ে, স্থানে বা বিভিন্ন সময় বা স্থানীয় সময় সংগঠিত হোক না কেন। আন্ডারলাইন করবেন, সংঘটিত ব্যাপার নীতি, প্রিন্সিপাল অফ রেস গেস্টি, প্রিন্সিপাল অফ রেস গেস্টি 6 ধারায় এই সংঘটিত ব্যাপার নীতিটি আলোচনা করতে। 6 ধারায়, সাক্ষ্য আইনের 6 ধারায়। বাট আবারও বলে রাখি, 6 ধারায় কিন্তু রেস গেস্টি শব্দটা একবারও নেই, বুঝছেন? 6 ধারায় রেস গেস্টি একবারও নাই, কিন্তু যদি বলে যে রেস গেস্টি নীতিটি প্রতিফলিত হয়েছে ফৌজদারি কার্যবিধির, সরি সাক্ষ্য আইনের কত ধারায়? 6 ধারায়। এবং এখানে একটু লিখে রাখতে পারেন যে শুধুমাত্র ফৌজদারি মামলা রেস গেস্টি নীতি শুধুমাত্র প্রযোজ্য কোন ক্ষেত্রে? ফৌজদারি মামলা। 6 ধারায় আন্ডারলাইন করেন, 6 ধারায় রেস গেস্টি নীতিটি কি সেটা উল্লেখ করা হয়েছে। মানে রেস গেস্টি নীতিটা ব্যাখ্যা করছে, উল্লেখ করছে 6 ধারায়, কিন্তু 7, 8, 9 এবং 14 ধারায় ব্যাখ্যা করা হয়েছে। ব্যাখ্যা করছে কত কত ধারায়? 7, 8, 9 এবং কত 14। তাহলে রেস গেস্টি নীতিটি, এটা সংজ্ঞা দিছে কত ধারায়? 6 ধারায়। আর ব্যাখ্যা করছে কততে? 7, 8, 9 এবং কত 14। সংগঠিত ব্যাপার বা রেস গেস্টি সেই সকল বিষয়কে বোঝায় যেগুলো একই কাজের অংশ গঠন করে। যেমন ক খকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে, করিম খবিরে ছুরি দিয়ে গুরুতর জখম করে। এখানে গুরুতর জখম হলো প্রধান কার্য, মানে গুরুতর জখম হলো বিচার্য বিষয়। এবং ঘটনার আগে বা পরে, মানে এই আঘাতের আগে বা পরে, করিম ও খবির বা যে সকল ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা যে কথা বলেছে বা যা করেছে সেইগুলো উক্ত ঘটনার অংশ এবং সেইগুলো 6 ধারায় প্রাসঙ্গিক। ঘটনার আগে বা পরে তারা, তাদের মধ্যকার সম্পর্ক বা ওই জায়গায় যে সকল লোক উপস্থিত ছিল, এই সবগুলো ঘটনা একই কাজের অংশ হিসেবে প্রাসঙ্গিক কত ধারায়? 6 ধারায়। জেনে রাখা ভালো, দেখেন যে সাক্ষ্য আইনের 6 ধারায় সংগঠিত ব্যাপার নীতিটা আলোচনা করা হয়েছে। রেস গেস্টি নীতিটি শোনা সাক্ষ্যের ব্যতিক্রম, আন্ডারলাইন করেন, ওই যে হেয়ার্স এভিডেন্সের ব্যতিক্রম। সাধারণত শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না, বাট হেয়ার্স এভিডেন্সের একটা ব্যতিক্রম হলো রেস গেস্টি। সাধারণ নিয়ম হলো শোনা সাক্ষ্য হিয়ার্স এভিডেন্স সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না, কিন্তু যখন এটা রেস গেস্টি বা একই কাজের অংশ তখন উক্ত শোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে কি গ্রহণযোগ্য। সো আমরা একটু চলে আসি, একটা উদাহরণে চলে আসি। এই সেলফ প্র্যাকটিসের 1, 2, 3, 4, 5, 6 নাম্বার 7 নাম্বার প্রশ্নে একটি সশস্ত্র অভ্যুত্থানে, পাইছেন কিনা? পাইছেন? 6 ধারার একটা দারুণ উদাহরণ আছে, এখানে একটু পড়লে ভালোভাবে বুঝবো আমরা। যে একটি সশস্ত্র অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য আরিফ অভিযুক্ত।
মানে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করছে, অভ্যুত্থানের জন্য অভিযুক্তকে আরিফ। উক্ত অভ্যুত্থানের সময় এক্স নামক স্থানে জনগণের সম্পত্তি বিনষ্ট করা হয়। এক্স রে আমরা ধরি ধানমন্ডি নামক স্থানে জনগণের সম্পত্তি কি বিনষ্ট করা হয়। ওয়াই নামক স্থানে ধরি গুলিস্তান নামক স্থানে নিরাপত্তা রক্ষীদের এবং অন্যান্য সেনাবাহিনীকে আক্রমণ করা হয়। এবং জেড নামক স্থানে, জেড ধরি আমরা ক্যান্টনমেন্ট নামক স্থানে সংশোধনাগার ভেঙে অনেক বন্দীকে মুক্ত করার কি চেষ্টা করা হয়। মানে এক জায়গায় হচ্ছে জনগণের সম্পত্তি বিনষ্ট করছে, এক জায়গায় নিরাপত্তা রক্ষীদের আক্রমণ করছে, আর এক জায়গায় হচ্ছে কি যুদ্ধবন্দীদের ভেঙে মুক্ত করার চেষ্টা করা হয়। অভিযুক্তকে আরিফ। আরিফ আরিফ শুধুমাত্র এক্স স্থানে উপস্থিত ছিল। সে শুধু যে জায়গায় জনগণের সম্পত্তি বিনষ্ট করছে এক জায়গায় ছিল, বাকি দুই জায়গায় সে ছিল না। তো আরিফের বিচারের ক্ষেত্রে আরিফের বিরুদ্ধে অ্যাকচুয়ালি কি কি প্রাসঙ্গিক দেখেন, এক্স ওয়াই জেড নামক স্থানে সংঘটিত ঘটনা প্রাসঙ্গিক হবে, যদিও আরিফ সকল স্থানে উপস্থিত ছিল না। ধরে নেওয়া হবে যে আরিফ সকল স্থানে উপস্থিত ছিল না, বাট এই সশস্ত্র অভ্যুত্থানের জন্য এই বিভিন্ন যে ঘটনাগুলো এগুলা কি একই কার্যের অংশ। সবচেয়ে ভালো যেটা আমরা বাস্তবে দিলে বুঝবেন, যে ধরেন আল্লাহ না করুক, আমরা দোয়া করি যে না হোক, কিন্তু এই যে যে আমাদের বাংলাদেশ বিভিন্ন সময় কাঁপতেছে না, কাঁপতেছে, আমরা আশঙ্কা করতেছি যে মেইন একটা ঘটনা সামনে আছে, আল্লাহ না করুক, কিন্তু যদি মেইন ঘটনা ঘটে তাহলে ওইটা হলো বিচার্য বিষয়। আর এই যে বিভিন্ন সময় যে কাঁপছে টাপছে এগুলা সব একই কার্যের অংশ। এইগুলা ধরেন ওই ক্ষেত্রে ওটার বিচারের ক্ষেত্রে এই যে বিভিন্ন সময় যে কাঁপছে এইগুলোও প্রাসঙ্গিক, এইগুলারে বলে কি প্রিন্সিপাল অফ রেস গেস্টিস। এগুলো একই কার্যের অংশ, সেইগুলা প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের কত ধারায়? 6 ধারায়। আর এইগুলারে ব্যাখ্যা করছে 7, 8, 9 আর কত 14 ধারা। তো ব্যাখ্যাটা একটু পড়ি দেখেন। যেহেতু সশস্ত্র অভ্যুত্থানের অংশ হিসেবে এক্স ওয়াই এবং জেড নামক স্থানে বিভিন্ন ঘটনা ঘটেছে, তাই এ এর বিচারের ক্ষেত্রে এ এর বিরুদ্ধে উক্ত সকল ঘটনা একই কাজের অংশ হিসেবে বা রেজগেস্টি নীতি অনুযায়ী প্রাসঙ্গিক হবে। উক্ত সকল ঘটনার ক্ষেত্রে এ উপস্থিত ছিল কিনা বা সক্রিয় অংশগ্রহণ করেছিল কিনা তা বিবেচ্য বিষয় না, বা উক্ত ঘটনার সময় একই স্থানে একই সময় সংঘটিত হয়েছে কিনা তাও বিবেচ্য বিষয় না। বুঝছেন? তো আমরা একটু আবার ওখানে চলে আসি যেখান থেকে পড়তেছিলাম। 7 ধারাটা একটু পড়বো, ধারা 7। যে সকল ঘটনা বিচার্য ঘটনার গোল দিবেন উপলক্ষ, উপলক্ষ গোল দেন, কারণ গোল দেন, কারণ বা পরিণাম সেগুলো প্রাসঙ্গিক। বিচার্য ঘটনার বিচার্য বিষয়ের উপলক্ষ, কারণ, পরিণাম যে যা যা সেগুলো প্রাসঙ্গিক। ফ্যাক্টস হুইচ আর ওকেশন, ওকেশন গোল দিবেন, ওকেশন কজ আর ইফেক্ট। কি কি? ওকেশন মানে হচ্ছে উপলক্ষ, কজ মানে হচ্ছে কারণ, ইফেক্ট মানে হচ্ছে পরিণাম। তো সাক্ষ্য আইনের 7 ধারায় নিম্নলিখিত ঘটনাকে প্রাসঙ্গিক করা হয়েছে: যে সকল ঘটনা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের ওকেশন বা কারণ বা উপলক্ষ বা কারণ, যে সকল ঘটনা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের প্রভাব, ইফেক্ট, যে অবস্থার প্রেক্ষাপটে কোনো বিষয় ঘটেছে সেই অবস্থা গঠন করে এমন বিষয়, কোনো কার্য ঘটতে যে বিষয় সুযোগ করে দিয়েছে সেই সকল বিষয়। একটু উদাহরণটা পড়ি। প্রশ্ন হলো, করিম খবিরের নিকট হতে দস্যুতা করেছে কিনা? দস্যুতা সংগঠনের কিছু পূর্বে খবির তার দখলে টাকা নিয়ে মেলায় গিয়েছিল এবং সে উক্ত টাকা তৃতীয় ব্যক্তিকে দেখিয়েছিল ইত্যাদি প্রাসঙ্গিক। প্রশ্ন উঠতে যে মাহবুব সাহেবের কাছ থেকে আমাদের আবুল হোসেন খান ছিনতাই করে মাহবুব সাহেবের টাকা পয়সা মোবাইল নিছে কিনা? ছিনতাই করে, দস্যুতার আর এক নাম কি? ছিনতাই। এখন মাহবুব সাহেব যে জায়গা থেকে ছিনতাই হয়েছে ওই জায়গায় আসার আগে, ওই জায়গায় আসার পরে মাহবুব সাহেব মিলন, তারপরে ফেরদৌস, আখিনুর ওদের দেখাইছে যে বাড়ি আজকে বেকারির টাকা পয়সা কালেকশন করে নিয়ে আসছি, এই দেখ 2 বান্ডিল টাকা, 2 বান্ডিল আর বিস্কুটও কয় প্যাকেট বাইসে গেছে, তোরা খা। এই কথা বলতে বলতে আবুল হোসেন খান এসে ঘটনা ঘটাই দিছে, যা আছে বের কর, দিয়ে দে। তাহলে মূল বিচার্য বিষয় হচ্ছে যে আবুল হোসেন খান টাকা নিতে কিনা। কিন্তু এটার বিচারের ক্ষেত্রে যে উপলক্ষ, যেটা এই যে এই ঘটনা ঘটার আগে মাহবুব সাহেব যে দেখাচ্ছিল ওনাদের, এটা প্রাসঙ্গিক কত ধারায়? 7 ধারায়। উপলক্ষ, কারণ, পরিণাম প্রাসঙ্গিক কত ধারায়? 7 ধারায়। বুঝতে পারছেন? তো আমরা
ওই সশস্ত্র বাহিনীর যে প্রশ্নটা, তারপরে প্রশ্নটা পড়ি, 8 নম্বর প্রশ্ন। সাক্ষ্য আইনের অধীন রেস গেস্টিনিটি প্রযোজ্য হয় শুধুমাত্র কি মামলায়? শুধুমাত্র ফৌজদারি মামলায়। 10 নম্বর প্রশ্নটা পড়বো। প্রশ্ন হলো, এই মাহবুব সাহেব এটা পড়েন। প্রশ্ন হলো, জোরে পড়েন, জোরে, অনেক জোরে। প্রশ্ন হলো এ, প্রশ্ন হলো ক খকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে কিনা। হুম বিষক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ার পূর্বে হুম। খ এর স্বাস্থ্যের অবস্থা এবং খ এর অভ্যাস যা ক এর জানা ছিল এবং যার ফলে বিষ প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছিল, হুম। এইগুলি প্রাসঙ্গিক ঘটনা হবে সাক্ষ্য আইনের কোন ধারায়? ধরেন একজন ব্যক্তি, আমাদের আখিনুর, প্রশ্ন উঠছে যে আখিনুর রে মিলন বিষ খাইয়ে হত্যা করছে কিনা। এখন জানলো যে আখিনুরের প্রায় সুগার লেভেল কমে যায়, কমে গেলে সে ঘুরে পড়ে যায়, পরে দত্তের দোকান থেকে রসগোল্লা এনে তারে খাওয়াইতে হয়, এটা মিলন জানে। এখন ওরকম প্রায় এনে খাওয়াতে হয় যে পড়ে গেছে আখিনুর, মিলন করছে কি ওই মিষ্টির ভিতরে বিষ ভরে দিছে। তাহলে এই যে যে আখিনুরের যে প্রায় তার সুগার লেভেল কমে যায়, তার যে ডায়াবেটিস আছে, এটা হলো উপলক্ষ কারণ। এটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 7 ধারায়। বুঝতে পারছেন? কি হাসেন কে? হ্যাঁ সাবধানও দরকার, কিন্তু হ্যাঁ। আচ্ছা, জি স্যার। আমরা তাহলে আমরা 7 ধারা মনে রাখবো, কি কি? উপলক্ষ, কারণ, পরিণাম। উপলক্ষ, কারণ, পরিণাম। আমরা চলে এসে 8 ধারা, ধারা 8। অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী ও পরবর্তী কার্য। অভিপ্রায় গোল দিবেন, প্রস্তুতি গোল দিবেন, পূর্ববর্তী আর পরবর্তী কার্য। এই জায়গায় অভিপ্রায় ইংরেজি বলছে মোটিভ, প্রস্তুতি হচ্ছে প্রিপারেশন, আর পূর্ববর্তী পরবর্তী কার্য হলো সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। অভিপ্রায় মানে আপনি দীর্ঘদিন যাবত অভিপ্রায় করে আছেন যে ওরে পাইলেই ওরে আমি হত্যা করব। তো এই দীর্ঘদিন ধরে যে আপনার শত্রুতা আপনার মনে মনে পুষে রাখা যে অভিপ্রায়, এটা প্রাসঙ্গিক সাক্ষ্যের কত ধারায়? 8 ধারায়। প্রস্তুতি, যে ছুরি দিয়ে ভিকটিমকে হত্যা করা হয়েছে, যিনি অভিযুক্ত, তাকে দেখা গেছে যে একদিন আগেই ওই ধরনের ছুরি সে কিনেছে। তার মানে এটা প্রস্তুতি হিসেবে কি? প্রাসঙ্গিক। প্রস্তুতি হিসেবে প্রাসঙ্গিক। কত ধারায়? 8 ধারায়। পূর্ববর্তী পরবর্তী কার্য, অপরাধ করার আগে সে গরিব ছিল, অপরাধ করার পরে সে ধনী হয়ে গেছে, এটা হলো পূর্ববর্তী আর পরবর্তী কার্য। আরাফ খান, আরাফ খান একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বাড়ি, তিনি এমনিতে একজন সাধারণ ব্যক্তি ছিলেন, তার বিরুদ্ধে যখন মামলা হলো, এখন সে বাংলাদেশ ছাড়া পলাতক আছে হচ্ছে ইউএইতে, ইউনাইটেড আরব এমিরেটসে। এখন সে কয়েক হাজার কোটি টাকার মালিক। তার মানে বোঝা গেল যে অপরাধ সংগঠনের আগে সে গরিব ছিল, আর তার বিরুদ্ধে যখন মামলা হলো পালাই চলে গেছে, এখন সে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ। তাহলে এই ঘটনাগুলো প্রাসঙ্গিক, পূর্ববর্তী এবং পরবর্তী কার্য, প্রায়, প্রস্তুতি, এই সব প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? এই আপনারা অনলাইনে যারা আছেন, অনলাইনে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে। যারা এই যে এসেই প্রতিদিন শব্দ শোনা না, মানে আমি এক জায়গায় আপনার ইউজারের নাম বলবো না, বাট উনি যখনই জয়েন করবে তখনই শব্দ শোনাবে, এবং ওনারে মিউট করা কাজ হচ্ছে আমার, উনি জীবনেও নিজে নিজে মিউট করে না। তো এটা করবেন। সকালবেলা আমাদের রিটেনের ক্লাস ছিল, একজন সে তো পড়তেছে, তার তো খেয়াল নাই, সে তো আরামে বসে পড়তেছে আর বিড়ি একটা ধরাইছে, টানতেছে, তা আমি তো আর দেখি নাই, আর একজন বলতেছে ভাই স্মোক করা বাদ দেন। তো আপনারা নিজের মান সম্মান নিজেরা বাঁচাবেন। এই ভিডিও অফ আছে কিনা, তারপরে মাইক্রোফোন অফ আছে কিনা, এটা আগে থেকে দেখে নেবেন, সচেতন হতে হবে। জি, তারপরে আপনি অফ ক্যামেরায় যা খুশি তাই করেন, আপনারা কেউ দেখতেছেও না, শুনতেছেও না। তাহলে অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী পরবর্তী কার্য প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 8 দাঁড়ায়। একজন ব্যক্তি যখন মামলা হয়েছে তারপরে থেকে বাসায় নাই, পলাতক, এটা কি কার্য বলেন তো? পরবর্তী কার্য। মানে মামলা হওয়ার পর থেকে সে আর বাড়ি ছাড়া, তার মানে সে এই যে যে বাড়ি ছাড়া, তার মানে সে আসলে কি করছে?
অপরাধ করছে, এটা প্রাসঙ্গিক কত ধারায়? 8 ধারায়। এই যে দেখেন, যে কোনো বিষয় যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের জন্য অভিপ্রায় বা প্রস্তুতি দেখায় বা গঠন করে প্রাসঙ্গিক 8 ধারা অনুসারে কোনো বিষয় প্রাসঙ্গিক হবে। সুতরাং থেকে দেখেন, সুতরাং থেকে 8 ধারায় 3টি বিষয়কে প্রাসঙ্গিক করা হয়েছে। কয়টি বিষয়? 3টি। একটা দেখেন অভিপ্রায়, মোটিভ। এই জায়গায় আমি একটু বলি, সাক্ষ্য আইনে অভিপ্রায় বলছে কমন ইন্টেনশন, আর এই জায়গায় ওই জায়গায় সাক্ষ্য আইনে সরি দণ্ডবিধিতে ব্যবহার করছে ইন্টেনশন, আর এই জায়গায় ব্যবহার করছে অভিপ্রায় কি? মোটিভ। তাহলে অভিপ্রায়, মোটিভ, প্রস্তুতি বা প্রিপারেশন, পূর্ববর্তী বা পরবর্তী কার্য বা আচরণ, প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। যেমন দেখেন, যেমন হত্যার পূর্বে মামলার পক্ষগণের মধ্যে পূর্ব শত্রুতা ছিল, এমন পূর্ব শত্রুতা অপরাধ সংগঠনের অভিপ্রায় প্রমাণে প্রাসঙ্গিক হবে। বা খুন করার উদ্দেশ্যে ছুরি ক্রয় করা, আন্ডারলাইন করেন, খুন করার উদ্দেশ্যে কি করা? ছুরি ক্রয় করা। বিষ প্রয়োগ করে হত্যার জন্য বিষ ক্রয় করা ইত্যাদি প্রস্তুতি হিসেবে গণ্য হবে। ডাকাতি করার জন্য 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ প্রস্তুতি হিসেবে প্রাসঙ্গিক হবে। বা জীবনধারায় পরিবর্তন, যেমন অপরাধ সংগঠনের পূর্বে অভিযুক্ত গরিব ছিল, কিন্তু অপরাধ সংগঠনের পর্বে সে ধনাঢ্য জীবনযাপন করে। অপহরণ, দস্যুতা বা খুনের মামলায় অভিযুক্ত তার পরিচয় গোপন করেছিল বা দেশ ত্যাগ করার চেষ্টা করেছিল, এমন কোন সাক্ষ্য সৃষ্টি করেছিল যা প্রমাণ করে যে সে অন্যত্র ছিল। তো এই সবগুলোই প্রাসঙ্গিক কত ধারায়? 8 ধারায়। আপনার বইতে না থাকলে সমস্যা নাই, আপনি উপলক্ষ, কারণ, পরিণাম 7 ধারা, আর অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী আর পরবর্তী কার্য কত ধারা? এতটুকু মনে রাখবেন। বিগত বছর প্রশ্ন দেখেন, 22 সালে এসেছে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 ড্যাশ ধারায় অপরাধ সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। কত ধারায়? অপরাধ সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে বলছে 8 ধারায়। 3 নাম্বার প্রশ্নটা, অপরাধ সংগঠনের পর আসামির পলায়ন, অ্যাবসকন্ডিং অফ দ্য অ্যাকিউজড, সাক্ষ্যনের কত ধারায় প্রাসঙ্গিক? কত ধারায়? 8 ধারায়। পলাই গেছে, ওই যে পরবর্তী কার্য। আচ্ছা, আমাদের বিরতি শেষে 9 ধারা আমরা পড়া শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা ধারা 9-এ আসি। প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, দেখেন, বিচার্য বিষয় ব্যাখ্যা করার জন্য যা যা দরকার সেটারে বলে প্রাসঙ্গিক বিষয়। আবার প্রাসঙ্গিক বিষয়ের ব্যাখ্যা করার জন্য যা যা দরকার সেইগুলোও প্রাসঙ্গিক, এটা বলছে 9 ধারায়। বিচার্য বিষয় ব্যাখ্যা করার জন্য, যে অমুক অমুককে হত্যা করছে, হত্যা করার আগে বা পরে তাদের যে সম্পর্ক, এটা প্রাসঙ্গিক বিষয় নাকি? আর প্রাসঙ্গিক বিষয়ের ব্যাখ্যা করার জন্য যা যা দরকার সেটাও কি প্রাসঙ্গিক, এটা বলছে কত ধারায়? 9 ধারায়। একটু যদি আমি উদাহরণ দেই তাহলে ভালো বুঝবেন। দেখেন, যে ধরেন যখন হত্যাকাণ্ড ঘটছে তখন থেকে সে বিদেশে, হত্যাকাণ্ডের পর থেকেই সে বিদেশে, তাহলে এটা কত ধারায় প্রাসঙ্গিক বলেন তো? 7, 8, কত ধারায়? 7 না 8 ধারায়, কারণ পরবর্তী কার্য নাকি প্রাসঙ্গিক। তাহলে বিচার্য বিষয় হলো হত্যাকাণ্ড, আর সে যে বিদেশে আছে এটা কি প্রাসঙ্গিক বিষয়। এখন আসামি এসে বলতেছে যে বিদেশে আমি ছিলাম বটে, কিন্তু আমি আমার ট্রিটমেন্ট করানোর জন্য গেছিলাম। তাহলে সে বিদেশে যে প্রাসঙ্গিক বিষয়, কেন বিদেশে গেছিল, সে যে বলতেছে যে প্লি অফ এলিবি, আমি বিদেশে ছিলাম, কিসের কারণে গেছিলাম? চিকিৎসার কারণে গেছিলাম, আমার একটা কারণ আছে। তাহলে সে যে যেটা বলতেছে যে প্রাসঙ্গিক বিষয়ের ব্যাখ্যা করার জন্য যা যা দরকার সেটাও প্রাসঙ্গিক কত ধারায়? 9 ধারায়। বুঝতে পারছেন? এছাড়া 9 ধারায় যেটা মেইন যে জিনিসটা আছে সেটা হলো টিআইপি, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। কোর্ট কাছারিতে বলে টিআই প্যারেড। কি বলেন? টিআই প্যারেড বা শনাক্তকরণ প্যারেড। টিআই প্যারেড কি? টিআই প্যারেড হলো কোন বস্তু বা ব্যক্তিকে শনাক্ত করা। কি বলেন? কোন বস্তু বা ব্যক্তিকে শনাক্ত করা। কে কর্তৃক? সাক্ষী কর্তৃক। কিভাবে? ধরেন একজন ব্যক্তি মারা গেছে, তার, সে একটা শিশু হচ্ছে বাচ্চা, ধরেন 5-6 বছর বয়স, তার তার পিতারে হত্যা করছে। এখন শিশুরে জিজ্ঞাসা করতেছে, পুলিশ কতজন আসামিরে ধরছে, শিশুরে জিজ্ঞাসা করতেছে যে বাবু, তোমার পিতারে কারা হত্যা করছে বলো তো, তুমি চেনো কিনা? শিশু এই যে শনাক্ত করতেছে, এটাই কি টিআই প্যারেড। বুঝতে পারছেন? আপনার কালো রঙের একটা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হারাই গেছে, এখন থানায় যে আপনি অভিযোগ দিয়েছেন, এখন পুলিশ ওই কালো ছাগলে 10টা উদ্ধার করছে,
এখন আপনারে বলতেছে যে আপনার ছাগল কোনটা, এখন আপনি শনাক্ত করেন, এটাই কি টিআই প্যারেড। 3-4 বছর আগে আমাদের ঢাকা শহরে কুড়িল বিশ্ব রোডে ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্রী উনি ধর্ষিত, মানে উনি ধর্ষণের শিকার হন। পরবর্তীতে উনি ওই টিআই প্যারেডের মাধ্যমে শনাক্ত করে যে এই যে ওই হচ্ছে সেই আসামি। বুঝতে পারছেন? তাহলে টিআই প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড সাক্ষ্য আইনের কত ধারায়? 9 ধারায়। কি কি শনাক্ত করা যায়? বস্তু বা ব্যক্তি। দেখেন, ফ্যাক্টস নেসেসারি টু এক্সপ্লেইন অর ইন্ট্রোডিউস রিলেভেন্ট ফ্যাক্টস, প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় ব্যাখ্যা বা পরিচিত করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেইগুলো 9 ধারায় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। আর এই জায়গায় আর পড়তেছি না। 3 নাম্বার পয়েন্টটা পড়ি, দেখেন। যে সকল ঘটনা ব্যক্তি বা বস্তুর পরিচয় শনাক্ত করে, এটা বললেন, ব্যক্তি বা বস্তুর পরিচয় শনাক্ত করে তা 9 ধারায় প্রাসঙ্গিক। তাহলে কি কি শনাক্ত করে? ব্যক্তি বা বস্তু। প্রাসঙ্গিক ঘটনা যে সকল স্থানে বা সময় সংঘটিত হয়েছে, সেই সকল স্থান বা সময় যে সকল ঘটনা নির্ধারণ করে তা প্রাসঙ্গিক। তো আমরা চলে আসি শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, সংক্ষেপে বলে কি টিআইপি বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। সাক্ষ্য আইনের 9 ধারায় শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে অপরাধের সাথে সম্পর্কিত, গোল দিবেন, সম্পত্তি, অপরাধের সাথে সম্পর্কিত কি সম্পত্তি বা ব্যক্তির পরিচয় শনাক্ত করার একটি পদ্ধতি হলো শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। যে সকল ঘটনা কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করে সেই সকল ঘটনাও 9 ধারায় প্রাসঙ্গিক। যেমন দেখেন, আন্ডারলাইন করেন, যেমন একটি সারিতে দাঁড়িয়ে থাকা অনেক ব্যক্তিদের মধ্যে থেকে একজন আসামিকে সাক্ষী কর্তৃক শনাক্ত করা। কে কর্তৃক শনাক্ত করা? সাক্ষী কর্তৃক। মিস্টার বিন দেখছেন আপনারা, চিনেন? মিস্টার বিনের একটা এপিসোড আছে, ওনার একটা ভিডিও ক্যামেরা, যতদূর মনে পড়ে ভিডিও ক্যামেরা হারাই গেছে। হারাই যাওয়ার পরে কয়েকজন চোররে উদ্ধার করে মিস্টার বিনকে বলে যে তুমি দেখো, শনাক্ত করো কে তোমার ক্যামেরা চুরি করছে। তাহলে এই যে বিষয়টা, এটাই হলো টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। শনাক্তকরণ পদ্ধতি বা আইডেন্টিফিকেশন টেস্ট ব্যবহার করা হয় যেন সাক্ষী অপরাধের সাথে সম্পর্কিত কোনো সম্পত্তি শনাক্ত করতে সক্ষম হয় বা অপরাধের সাথে সম্পর্কিত ব্যক্তিকে, যেমন আসামিকে শনাক্ত করতে কি হয়? সক্ষম হয়। যেমন দেখেন, যেমন খুনের মামলায় বেঁচে যাওয়া একমাত্র শিশুর বক্তব্য যে 3 জন আক্রমণকারী তার পিতা এবং মাতাকে জখম করেছিল। বাংলা সিনেমায় দেখা যায় বাপ মারে হত্যা করছে আর শিশু পিছন থেকে পলাই পলাই দেখছে, বড় হয়ে আবার যখন তার ওই শয়তানের দেখা পায় তখন আর তার গায়ে জ্বালা ধরে। এটা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড না, বাট বুঝাচ্ছি আর কি। শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে শিশুটি যে আসামিকে শনাক্ত করেছে তার সত্যতা নির্ধারণ করা যেতে পারে। বা পরেরটা দেখেন, এ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে এক ব্যক্তি দ্বারা ধর্ষিত হয়, এটা সত্য ঘটনা। অতঃপর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার পর উক্ত ছাত্রী দ্বারা শনাক্ত করা হলে ছাত্রী গ্রেফতারকৃত ব্যক্তিকে ধর্ষক হিসেবে চিহ্নিত করে, ধর্ষকের নাম হলো মজনু। তো এটা প্রাসঙ্গিক কত ধারায়? 9 ধারায়। তাহলে রেস গেস্টটি 6 ধারা ব্যাখ্যা করছে, 7, 8, 9, 14। 7 ধারায় বলছে উপলক্ষ, কারণ, পরিণাম। 8-এ বলছে অভিপ্রায়, প্রস্তুতি, পরবর্তী কার্য। 9 আমি মনে রাখবো কি দিয়ে? টিআইপি, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডের মাধ্যমে কি কি শনাক্ত করে? বস্তু বা ব্যক্তি। আমরা চলে আসি ধারা 10। অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে, অভিন্ন অভিপ্রায় শব্দটা বললেন, অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে ষড়যন্ত্রকারী দ্বারা কোনো কাজ করা বা বলা। অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে ষড়যন্ত্রকারী দ্বারা কোনো কাজ করা বা কি বলা। এই বিদুষ, অভিন্ন অভিপ্রায় দণ্ডবিধির কত ধারায় পড়ছি বলেন? কোন জায়গায় পড়ছি কিনা বলেন, নি মাথায় আছে নাকি? কেউ বলবেন না? লুৎফর সাহেবের মাথার সাথে মাথা টুক্কা দেন, মানে ঘাই নেন, মনে পড়বে না। লুৎফর সাহেব কত ধারা অভিন্ন অভিপ্রায় কোথায় পড়ছি? ভুলো 34 কইেন না। এই পূর্ণ কত ধারায় পড়ছি অভিন্ন অভিপ্রায়? 4 ধারায়। কোন আইনে 4 ধারায়? 8টা 3 লাগবে সাথে। ভুলো 34 কইেন না।
দণ্ডবিধির 34 ধারায়। মিলন বলেন যে অভিন্ন অভিপ্রায় কি মিলন? স্যার দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো পরিকল্পিতভাবে হ্যাঁ, কাউকে কি করে? যদি কাউকে কোনো অপরাধ করে, তাহলে সবাই সমানভাবে দোষী দায়ী হবে। এটাই হলো অভিন্ন অভিন্ন। অভিপ্রায়। আপনারা মান সম্মান রাখবেন আর নেই। এই যে অনলাইনে অনেকে ক্লাস করে, তারা ভাববেন এই যে অভিন্ন অভিপ্রায় পারে না, আগে কি চিৎকার চেঁচামেচি করে এতদিন পড়াচ্ছে। তো অভিন্ন অভিপ্রায় সাক্ষ্য আইনের একটা নীতি তখন পড়ছিলাম দণ্ডবিধিতে, যে দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে, তাহলে সবাই সমানভাবে দায়ী হবে। ওই অপরাধে সবার সমান অংশগ্রহণ থাকবে, কিন্তু সবাই এক জায়গায় উপস্থিত নাও থাকতে পারে। মনে পড়ে? জি। তো সেই অভিন্ন অভিপ্রায় নীতিটি সাক্ষ্য আইনে আছে কত ধারায়? 10 ধারায়। তাহলে শুধু অভিপ্রায় আছে 8 ধারা সাক্ষ্য আইনের, আর অভিন্ন অভিপ্রায় 10 ধারা। দেখেন, এবং এই জায়গায় কমন ইন্টেনশন বলে নাই, এটার ইংরেজিতে বলছে কমন ডিজাইন। লাস্টে দেখেন, থিংস সেইড অর ডান বাই কনস্পাইরেটর ইন রেফারেন্স টু কমন ডিজাইন। কি বলেন? কমন ডিজাইন। তো যদি একটু পড়ি, যে যখন গোল দিবেন দুই বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের জন্য ষড়যন্ত্র করে এবং সেই অভিন্ন অভিপ্রায় লক্ষ্যে ষড়যন্ত্রকারীর দ্বারা কোনো কিছু করা, বলা বা লেখা হলে সেগুলো ষড়যন্ত্র এবং অভিন্ন অভিপ্রায় প্রমাণের জন্য প্রাসঙ্গিক হবে। তো আমি যেটা মনে রাখবো সেটা হলো যে অভিন্ন অভিপ্রায় সাক্ষ্য আইনের কত ধারা? 10 ধারা। আর শুধু অভিপ্রায় 8 ধারা। ষড়যন্ত্রের মামলায় সাধারণ অভিপ্রায় প্রমাণ করতে সাক্ষ্যের গ্রহণযোগ্যতা 10 ধারায় আলোচনা করছে। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। বিগত বছর প্রশ্ন দেখেন, একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে? কত ধারায়? কত ধারায়? বুঝছেন? চলে আসি আমরা ধারা 11, অন্যত্র থাকার অজুহাত, প্লি অফ এলিবি যখন প্রাসঙ্গিক। অন্যত্র থাকার অজুহাত, এই বিষয়টা কি একটু বুঝতে হবে। ধরেন মামলা করছে আসামির বিরুদ্ধে, আসামিরে গ্রেফতার করছে, বা আসামি এসে দাবি করতেছে যে ওনার অপরাধ যেদিন সংগঠন হয়েছে সেই দিন আমি অ্যাকচুয়ালি গোপালগঞ্জ ছিলাম না, আমি ছিলাম ভারতে ট্রিটমেন্টরত অবস্থায়, এই যে আমার কাগজপত্র আছে। তাহলে অন্যত্র থাকার অজুহাতটা করে কি? আসামি। এবং সে অন্যত্র থাকার অজুহাত এই যে করতেছে, এটা তার বলার অধিকার আছে। এটা প্রাসঙ্গিক 11 ধারায়। কত ধারায়? আর তার যখন এটা প্রাসঙ্গিক হলো, আদালত বললো যে ঠিক আছে, তুমি যে দাবি করছো এটা ঠিকঠাক আছে, বাট তুমি যে অন্যত্র ছিলে এটা তোমারই প্রমাণ করা লাগবে। এটা হলো 103। তাহলে অন্যত্র থাকার অজুহাত প্রাসঙ্গিক কত ধারা? 11 ধারা। আর অন্যত্র থাকার অজুহাত আসামিকেই প্রমাণ করতে হবে কত ধারা? আপনারা অনেকে 11 আর 103 এর কথা 11 বুঝেন না। 11তে বলছে যে তুমি যে অন্যত্র ছিলে এই কথা বলার অধিকার তোমার আছে, তোমার কথা শুনলাম, এখন তুমি প্রমাণ করো যে তুমি অন্যত্র ছিলে, আমারে বিশ্বাস করাও, আমারে বিশ্বাস করাও তথ্যপাত্য দিয়ে, এটা তোমারই প্রমাণ করা লাগবে। এটা কত? 103। বুঝছেন? তাহলে প্লি অফ এলিবি প্রাসঙ্গিক কত ধারা? 11 ধারা। আর প্লি অফ এলিবির যে বার্ডেন অফ প্রুফ, এটা কত ধারা? 103 ধারা। এই তো আপনারা সব পারেন। দেখেন, সাক্ষ্য আইনের 11 ধারায় অন্যত্র থাকার অজুহাত বা প্লি অফ এলিবি কে প্রাসঙ্গিক করা হয়েছে। এলিবি অর্থ হলো অন্যত্র এলসওয়্যার। যে ঘটনার জন্য কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে, ঘটনার সময় সে অন্যত্র ছিল বলে দাবি করা হলে অন্যত্র থাকার অজুহাত বা প্লি অফ এলিবি, নাকি? আর এই জায়গায় প্লি মানে হলো অজুহাত, আর এলিবি মানে হচ্ছে অন্যত্র। তো সাক্ষ্য আইনের 103 ধারা অনুযায়ী অন্যত্র থাকার অজুহাত বা প্লি অফ এলিবি প্রমাণের ভার বল দিবেন অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায়। তাহলে মাহবুব সাহেব উত্তর দিয়ে বুঝাই দেন আপনি কি সাপ। 11 আর 103 এর মধ্যে পার্থক্য কি বলেন? স্যার 11 হচ্ছে স্যার অন্যত্র থাকা কে বোঝায়, যে অন্যত্র আছে বা থাকতেছে। আর অন্যত্র থাকার যে অজুহাত, এটা বলছে হচ্ছে 103-এ। ক্লিয়ার হলো না? এ ওমর ফারুক বলেন। দাবি করে যে এই ঘটনার সময় অন্যত্র ছিলাম, সে বলতে পারবে 11 ধারা 10 জি, কিন্তু সে তো অন্যত্র ছিল, কিন্তু আমি ছিল না। এটা তাকেই প্রমাণ করতে হবে। তাকে এটা কত? 103। 103। বুঝছেন? অন্যত্র থাকার অজুহাত প্রাসঙ্গিক। আপনি একটা জিনিস মনে রাখবেন, প্রথমে আমরা পড়ছি বিষয়ের প্রাসঙ্গিকতা 5 থেকে 55। তারপরে 5 থেকে 55 ধারায় যত ধারা আছে সবই প্রাসঙ্গিক। অমুক
উপলক্ষ কারণ প্রাসঙ্গিক, প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী কার্য প্রাসঙ্গিক, অভিন্ন অভিপ্রায় প্রাসঙ্গিক, রেজ গেস্টি প্রাসঙ্গিক, তারপরে অন্যত থাকে টিআইপি প্রাসঙ্গিক, তারপরে অন্যত থাকার অজুহাত প্রাসঙ্গিক। তাহলে 5 থেকে 55 পর্যন্ত যত যা আছে সব প্রাসঙ্গিক নাকি? প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক বলেন না কেউ আবার, প্রাসঙ্গিক। আচ্ছা, তাহলে সংক্ষেপে জেনে রাখা ভালো। দেখেন, সাক্ষ্য আইনের অধীন টিআইপি অর্থ হলো টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, যা বলতে বোঝায় সাক্ষী কর্তৃক অপরাধের সাথে সম্পর্কিত ব্যক্তি বা কোনো বিষয় শনাক্ত করতে সাক্ষীকে কি করে তোলা? সক্ষম করে তোলা। আর এই জায়গা যা আছে ইনশাল্লাহ পারবেন। আমরা বিগত বছরের প্রশ্ন আসি। দেখেন, প্লি অফ এলিবি প্রমাণের দায়িত্ব কার? আসামির। প্লি অফ এলিবি যদি পরীক্ষায় প্রশ্ন আসে, কে দাবি করে? আসামি প্লি অফ এলিবি দাবি করে কে? আসামি। 3 নম্বর প্রশ্ন, অভিন্ন অভিপ্রায় লক্ষ্যে ষড়যন্ত্রকারী দ্বারা কোনো কাজ করা বা বলা সাক্ষ্য আইনের ড্যাশ দ্বারা প্রাসঙ্গিক করা হয়েছে। কত দ্বারায়? 10 দ্বারা। অভিন্ন অভিপ্রায় বললেই কত দ্বারা? 10 দ্বারা। এই মাহবুব সাহেব, এই জায়গায় 7 নম্বর প্রশ্নটা জোরে পড়েন। প্রশ্ন হলো, আরো জোরে। এই যে 7 নম্বর হুম হুম। প্রশ্ন হলো, কোন নির্দিষ্ট দিনে চিটাগাঙে এ কোনো অপরাধ করেছিল কিনা, হুম। যে সকল ঘটনা প্রমাণ করে যে উক্ত দিনে এ ঢাকাতে ছিল, উক্ত ঘটনাসমূহ প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কত ধারায়? হুম। স্যার কত দ্বারা হবে বলেন, উত্তর না দেখে বলেন, কি বলেন? 11 ধারায়। দেখে বললেন। 11 দ্বারা কেন হলো ব্যাখ্যা দেন। দেখছেন ভালো, সমস্যা নাই, ব্যাখ্যা দেন। তানভীর, 11 দ্বারা কেন হলো? হ্যাঁ, অন্যত্র ছিলেন, এটা তো দাবি। ওই যে অপরাধ করেছিল কিনা নির্দিষ্ট দিনে চিটাগাঙে, সে ঢাকাতে ছিল, তাহলে সে যে ঢাকাতে ছিল এটা প্রাসঙ্গিক কত দ্বারায়? 11 দ্বারায়। আচ্ছা, এখানে ধারা 13 আছে, এটা আচ্ছা ধারা 13টা একটু লেখেন। আচ্ছা, 13-র আগে এখানে সর্বশেষ প্রশ্নটা, ক্ষতিপূরণের মামলায় নিম্নলিখিত কোনটি প্রাসঙ্গিক হতে পারে? ক্ষতিপূরণের মামলায় নিম্নলিখিত কোনটি প্রাসঙ্গিক হতে পারে? যে সকল বিষয় আদালতকে ক্ষতিপূরণ নির্ধারণে কি করে? সক্ষম করে। যে সকল বিষয় আদালতকে ক্ষতিপূরণ নির্ধারণে সক্ষম করে সেগুলা প্রাসঙ্গিক। বুঝছেন? কত ধারা বলছে? 12 ধারা। তো আপনি 12 ধারা মানেই বুঝবেন কি মামলা? ক্ষতিপূরণের মামলা। 12 ধারা মানেই কি মামলা? সর্বশেষ প্রশ্নটা আছে, 12 ধারা মানেই ক্ষতিপূরণের মামলা। ধারা 13টা লেখেন, ধারা 13। অধিকার বা প্রথা সম্পর্কে যে সকল ঘটনা প্রাসঙ্গিক। লেখেন, অধিকার বা প্রথা সম্পর্কে, অধিকার বা প্রথা সম্পর্কে যে সকল ঘটনা প্রাসঙ্গিক। তাহলে আমরা আজকে কি কি পড়লাম দেখেন, একটু রিভিউ করি আমি। আজকে আমরা শুরু করেছিলাম যে মানে বিষয়ের প্রাসঙ্গিকতা, রিলিভেন্সি অফ ফ্যাক্টস, 5 থেকে 55। 5 ধারায় বলছে দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, একটা হলো বিচার্য বিষয়ের, একটা প্রাসঙ্গিক বিষয়। রেজ গেস্টি ব্যাখ্যা করছে 6 ধারা। রেজ গেস্টি প্রযোজ্য 7, 8, 9, 14। 7-এ আছে উপলক্ষ কারণ পরিণাম প্রাসঙ্গিক, 8-এ আছে অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী বা পরবর্তী কার্য, 9-এ আছে কি টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, 10-এ আছে কি অভিন্ন অভিপ্রায়, 11-তে কি আছে? 11-তে আছে প্লি অফ এলিবি বা অন্যত্র থাকার অজুহাত প্রাসঙ্গিক, 12-তে আছে যে সকল বিষয় ক্ষতিপূরণ নির্ণয়ে ব্যবহৃত হয় সেগুলো প্রাসঙ্গিক কত? 12। আর অধিকার প্রথা সম্পর্কে যে সকল ঘটনা প্রাসঙ্গিক এটা কত? 13। 14 ধারা আমার পড়ার প্রয়োজন নাই। তো আমাদের পরীক্ষা হবে এখন, পরীক্ষার পরে আবার ক্লাস হবে, আপাতত পরীক্ষার বিরতি। তো প্রশ্ন দিয়ে দিচ্ছি অনলাইনে, সবাই পরীক্ষা দেন। আচ্ছা, আমরা পড়া শুরু করি। দেখেন, স্বীকৃতি এবং দোষ স্বীকারোক্তি, অ্যাডমিশন এন্ড কনফেশন। তো সাক্ষ্য আইনের 17 থেকে 31 ধারা পর্যন্ত স্বীকৃতি এবং স্বীকারোক্তি, স্বীকৃতি বা স্বীকারোক্তি নিয়ে আলোচনা করছে। এই জায়গা অ্যাকচুয়ালি স্বীকৃতি এবং স্বীকারোক্তি বিষয়টা একটু ভুল আছে। সেটা হলো, স্বীকৃতি হলো
যে মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যে কোনো বিবৃতি, লিখিত দলিল বা ডিজিটাল রেকর্ডকেই স্বীকৃতি বলে। মানে একটা বিচার্য বিষয় সম্পর্কে যারা জানে বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যারা জানে তারা যদি আদালতে গিয়ে বলে, এটাই কি স্বীকৃতি। কিন্তু অ্যাডমিশন, তার মানে স্বীকৃতি মাহবুব সাহেব একজনকে হত্যা করছে আমরা দেখলাম, তো আমরা যদি বলি যে মাহবুব সাহেব হত্যা করছে, এটা কি স্বীকৃতি, কারণ আমরা যে কথাটা বলতেছি এটা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত। বুঝতে পারছেন? অপরদিকে স্বীকারোক্তি হলো যে যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে। কোনো আসামি অপরাধ করার পরে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলল 164 164 ধারায় ফৌজদারি কার্যবিধির যে আমি অমুককে হত্যা করছি এবং স্বেচ্ছায় সজ্ঞানে আমি এটি স্বীকার করতেছি। যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, প্রথমত এটা হলো স্বীকৃতি, পরবর্তীতে সেটা স্বীকারোক্তি। বুঝতে পারছেন? তাহলে নিজের দোষ নিজে স্বীকার করছে, তার মানে এটাও তো বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক না? প্রাসঙ্গিক। তাহলে প্রথমত এটা কি স্বীকৃতি, পরবর্তীতে এটা হয়ে যাচ্ছে কি স্বীকারোক্তি। তার মানে কনফেশন শুধুমাত্র ফৌজদারি মামলায় প্রযোজ্য। শুধুমাত্র কি মামলা? ফৌজদারি মামলা। কিন্তু অ্যাডমিশন দেওয়ানি ফৌজদারি উভয়। বুঝতে পারছেন? আর এই কনফেশন রে বলে স্বীকারোক্তি, অপরাধ স্বীকার, দোষ স্বীকার। কি কি? স্বীকারোক্তি, অপরাধ স্বীকার, দোষ স্বীকার। সো এই জায়গায় এই অধ্যায়টা হলো 17 থেকে 31 পর্যন্ত। আমরা প্রথমেই চলে আসি অ্যাডমিশন বা স্বীকৃতি। অ্যাডমিশন বা স্বীকৃতি নতুন বইতে উনি কোথাও কোথাও স্বীকারোক্তি লেখছে, বাট অ্যাকচুয়ালি অ্যাডমিশনের অর্থ কি? স্বীকৃতি। দেখেন 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে, 17 ধারায় বিধান করা হয়েছে স্বীকৃতি হলো, গোল দেবেন, মৌখিক বা দালিলিক বা ডিজিটাল রেকর্ডে ধারণকৃত কোনো বিবৃতি যা বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে কোনো অনুমান ইঙ্গিত করে, যা অতঃপর বর্ণিত ব্যক্তিদের যে কোনো একজন কর্তৃক বা উল্লেখিত পরিস্থিতির অধীন প্রদত্ত হয়। আগে স্বীকৃতি প্রদান করা যেত দুই ভাবে, মৌখিক আর দালিলিক। আগে স্বীকৃতি অ্যাডমিশন ছিল দুই প্রকার, মৌখিক আর দালিলিক। বর্তমানে স্বীকৃতি তিন প্রকার, মৌখিক, দালিলিক আর কি ডিজিটাল রেকর্ড। কি কি বলেন? মৌখিক, দালিলিক আর কি ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড কাকে বলে মাহবুব সাহেব? ডিজিটাল রেকর্ড হচ্ছে সিসিটিভি ফুটেজ, তারপরে সিডি, ডিভিডি, এই সব হচ্ছে আপনার ডিজিটাল রেকর্ড নাকি? জি স্যার। আচ্ছা, তো আগে ছিল স্বীকৃতি কয় প্রকার? দুই প্রকার, কিন্তু 2022 সালের সংশোধনী অনুসারে স্বীকৃতি এখন থেকে কত প্রকার? তিন প্রকার। বুঝতে পারছেন? তো এখন আমরা পড়বো, দেখেন স্বীকৃতির আবশ্যিক উপাদান। এটা অবশ্যই একটি বিবৃতি হতে হবে, এমন বিবৃতি মৌখিক, দালিলিক বা ডিজিটাল রেকর্ড আকারে হতে হবে। এটা বিবৃতিটা কি বিষয় সম্পর্কে থেকে দিবে? বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়। এখন বর্তমানে তাহলে স্বীকৃতি হলো তিন প্রকার, একটা হলো মৌখিক স্বীকৃতি, দালিলিক স্বীকৃতি, আর একটা কি ডিজিটাল রেকর্ডে ধারণকৃত স্বীকৃতি। তো এখন আমরা চলে আসি যাদের বক্তব্য স্বীকৃতি বলে গণ্য হবে, জায়গায় লেখছে স্বীকারোক্তি বলে গণ্য হবে। অ্যাকচুয়ালি কি হবে? যাদের বক্তব্য স্বীকৃতি বলে গণ্য হবে, ব্র্যাকেটে লেখেন 18 ধারা। তাহলে স্বীকৃতির সংজ্ঞা দিছে 17 ধারা, কিন্তু যাদের বক্তব্য স্বীকৃতি বলে গণ্য হবে এটা কত ধারা হবে? 18 ধারা, ধারা 18। কারা কারা অ্যাকচুয়ালি স্বীকৃতি প্রদান করতে পারে এটা বলছে, দেখেন মামলার পক্ষ বা তাদের প্রতিনিধির স্বীকারোক্তি। মামলার পক্ষ অথবা কে? একটা মামলার পক্ষ বাদী বা বিবাদী বা নালিশকারী আসামি নাকি? মালিক মামলার পক্ষরা যদি কোনো কিছু বলে বা পক্ষের প্রতিনিধি, একজন ব্যক্তি মারা গেছে, তার ছেলে এসে বললো, এটা কি স্বীকৃতি। তারপরে দেখেন মামলার বিষয়বস্তুতে যার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে তার বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে যদি সে অনুরূপ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে বিবৃতি দেয়। কোন মামলার বিষয়বস্তুতে যার আর্থিক স্বার্থ আছে বা মালিকানা স্বার্থ আছে, তাতে সে ওই মামলার পক্ষ হোক বা না হোক। ধরেন এই মাহবুব সাহেবের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে আর একজন, তাহলে মাহবুব সাহেব যদি এই জায়গায় কোনো কথা বলে এটা কি হবে? স্বীকৃতি হবে। জাল দলিল করে আর একজন বিক্রি দেখাইছে, তা ওই দলিলের পক্ষ তো মাহবুব সাহেব না, তাহলে এই কিন্তু বাট ওই দলিলের বিষয়বস্তুতে মাহবুব সাহেবের আর্থিক বা মালিকানা স্বার্থ আছে। তাহলে কোন মামলার বিষয়বস্তুতে যদি আর্থিক বা মালিকানা স্বার্থ থাকে
এরকম কোনো ব্যক্তিও কোনো কথা বললে সেটা কি হবে? স্বীকৃতি হবে। তারপরে দেখেন, তাহলে প্রথমটা পেলাম পক্ষ বা তাদের প্রতিনিধি নাকি, দ্বিতীয়টা পেলাম মামলার বিষয়বস্তুতে যারা আর্থিক আর মালিকানা স্বার্থ থাকে। 3 নম্বরটা দেখেন, যে সকল ব্যক্তির নিকট হতে মামলার পক্ষসমূহ মামলার বিষয়বস্তুতে তাদের স্বার্থ লাভ করে সেই সকল ব্যক্তির বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে। প্রশ্ন উঠছে যে মাহবুব সাহেব এই দলিলের মালিক কিনা, এই জমির মালিক কিনা। এখন মাহবুব সাহেব ঘোষণামূলক মামলা করছে, ঘোষণামূলক মামলা কইরা মামলার এক পক্ষ মাহবুব সাহেব আর এক পক্ষ আখিনুর। মাহবুব সাহেব বলতেছে যে রনার আমি এই জমির মালিক, আমার ঘোষণা দেওয়া হোক, এই জমি আমি পূর্ণের কাছ থেকে কিনছি এত সালে। তাহলে পূর্ণ আইসা যদি কোনো বিবৃতি দেয় সেটাও কি স্বীকৃতি? কারণ পূর্ণর কাছ থেকেই এই মামলার বিষয়বস্তুতে মাহবুব সাহেব স্বার্থ লাভ করতে। তাহলে মামলার পক্ষ বা তাদের প্রতিনিধি যার মামলার বিষয়বস্তুতে আর্থিক বা মালিকানা স্বার্থ আছে, আর মামলার পক্ষ সমূহর মানে যে সকল ব্যক্তির হতে মামলার পক্ষসমূহ মামলার বিষয়বস্তুতে কি লাভ করে? স্বার্থ লাভ করে। সব শেষেরটা দেখেন, কোন প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী, কোন প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী যে বিবৃতি দান করে তার প্রতিনিধি হিসেবে প্রদত্ত হলে স্বীকৃতি বলে গণ্য হবে। প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী যে বিবৃতি দান করে সেটা যদি প্রতিনিধি হিসেবে প্রদত্ত হয়, কি হিসেবে বলেন? প্রতিনিধি হিসেবে প্রদত্ত হলে সেটাও কি বলে গণ্য হবে? স্বীকৃতি বলে গণ্য হবে। এই বিজু সাহেব, প্রতিনিধিত্বমূলক মামলা কি বলেন? অক্ষম থাকে আর অসুস্থ। লুৎফা সাহেব কি বলেন, একমত কিনা? হ্যাঁ, কি বলেন তো কিছুই শুনি না, বলেন। আপনার কি লজ্জা লাগে? বলেন, জোরে বলেন, কি বলছেন? পূর্ণ বলেন, প্রতিনিধিত্বমূলক মামলা কি? তৃতীয় ব্যক্তির। আফরোজা কি বলে? যে বাবা মারা গেছে, ছেলে ঢুকছে প্রতিনিধি। কি বলেন? ছেলে না থাকলে প্রতিনিধি কে হবে? ওই লোক অবিবাহিত ছিল, অবিবাহিত বাবা। এই লালন সাহেব, আপনি বলেন। কোথায় আছে এটা, কোথায় আছে বলেন? একাদেশের বিধি। একটা মামলা যদি একাধিক বাদী থাকে, একাধিক বিবাদী থাকে, এবং ওই মামলার বিষয়বস্তুতে যদি তাদের অভিন্ন স্বার্থ থাকে, একই স্বার্থ, সেম ইন্টারেস্ট, তখন এক বা একাধিক ব্যক্তি আদালতের অনুমতি নিতে পারে যে ওনার আমরা এই 1000 জনের পক্ষে আমরা এই 5 জন মামলা চালাবো। এরই বলে কি প্রতিনিধিত্বমূলক মামলা। আপনারা যাক চুপ থাকতেছেন না, এটা একটা ভালো লক্ষণ, এক ধাপ আগাইছেন। একেবারে চুপ থাকার চেয়ে মন গড়া কোনো ব্যাখ্যা দিলেও ভালো। যে প্রতিনিধিত্ব মামলার নাম তো প্রতিনিধি আছে এই সাথে, একজন মরে গেলে আর একজনের প্রতিনিধি। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, তাহলে প্রতিনিধিত্বমূলক মামলা বহুবার প্রশ্ন আসছে, 3 বার। রিপ্রেজেন্টেটিভ সুট একাদশের কত বিধি? বিধি। তাহলে যদি বলে যে স্বীকৃতি প্রদান করতে পারে কয় শ্রেণীর ব্যক্তি বলেন? 4 শ্রেণীর ব্যক্তি। কত ধারায় বলছে? 18 ধারায়। কোন ব্যক্তি পক্ষ বা তাদের প্রতিনিধি এক, মামলার বিষয়বস্তুতে যার আর্থিক বা মালিকানা স্বার্থ আছে, মামলার পক্ষগণ যার কাছ থেকে ওই বিষয়বস্তু সম্পর্কে মানে স্বার্থ লাভ করছে 3, আর প্রতিনিধিত্বমূলক মামলার প্রতিনিধি হিসেবে যদি কেউ বিবৃতি দিয়ে থাকে, এটা কত? 4। তাহলে 4 শ্রেণীর ব্যক্তি কি দিতে পারে? স্বীকৃতি প্রদান করতে পারে। কত ধারায়? 18 ধারায়। বুঝতে পারছেন? এই তানবিন সাহেব, স্বীকৃতি কারে বলে বলেন? হুম, একটা উদাহরণ দিয়ে বোঝান। হুম, এইগুলো এটা আমরা দেখছি, এটা যখন আমরা আদালতের সামনে বা জজের সামনে বর্ণনা করি, এটা স্বীকৃতি।
এটা স্বীকৃতি না স্বীকারোক্তি কোনটা? না, কেন কিন্তু অপরাধী কিন্তু স্বীকার করবে। তাহলে স্বীকারোক্তি এটা কখন হবে ব্যাখ্যা দেন। এই সেম কেসটাই স্বীকারোক্তি কখন হবে? স্বীকারোক্তি যখন ফেসল কিন্তু যখন স্বীকার করবে যে মার্ডার করছে। নিজের দোষ নিজে স্বীকার করলে সেটা হয়ে যাবে স্বীকারোক্তি, আর আপনার দোষ আর একজন স্বীকার করলে সেটা কি স্বীকৃতি। বুঝছেন? আকিনুর, স্বীকৃতি বা অ্যাডমিশন কোন ধরনের মামলায় দেওয়া যায়? ফৌজদারি মামলায়। আর কোন মামলায় দেওয়া যায় না? মাহবুব সাহেব কি বলে? উভয় মামলা দেওয়া যায়, শিওর? আর স্বীকারোক্তি? স্বীকারোক্তি স্যার ফৌজদারি মামলায় দোষ স্বীকার করে যে কেউ দেওয়ানি মামলায় দেওয়া যায় কিনা? যায়? যায়, দেওয়ানি মামলায় দেওয়া যায়। কনফিউশন কেন? স্যার স্যার দেওয়ানি মামলায়ও যায়। আলম ভাই কি একমত ওনার সাথে? দেওয়ানি মামলায় কনফিউশন দেওয়া যায়? স্বীকারোক্তি? স্বীকারোক্তি শুধু ফৌজদারি মামলা কিন্তু স্বীকারোক্তি শুধু ফৌজদারি মামলায়, আর স্বীকৃতি দেওয়ানি ফৌজদারি উভয়। বুঝছেন? আচ্ছা, এবার আমরা একটু যে পেজটা দিছিলাম এডিশনাল, এই পেজে চলে আসি। তাহলে স্বীকৃতির সংজ্ঞা পাইছি আমরা 17, আর স্বীকৃতি কারা কারা প্রদান করতে পারে কত? 18। এখন 19 আর 20 পড়বো। 19 আর 20 একই ধরনের, দুইটা একই ধরনের, কিন্তু এরা যমজ ভাইয়ের মতো, পিতামাতা এক, ব্যক্তিও একই রকম। বুঝতে পারছেন? কিন্তু সত্তা দুইটা, ধারা দুইটা। তো তাহলে 19 ধারায় বলছে যে মকদ্দমার পক্ষ নয়, দেখেন, মকদ্দমার পক্ষ নয় এমন তৃতীয় কোনো ব্যক্তির বিবৃতি কোন পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে সেটা 19 ধারায় আলোচনা করা হয়েছে। বলছে যে যারা মামলার পক্ষ না, তারা বাদীও না বিবাদীও না, কিন্তু তার বিবৃতি কোন কোন ক্ষেত্রে স্বীকৃতি হতে পারে। যেমন, যে ক্ষেত্রে মকদ্দমার কোনো পক্ষের দায়, এটা আন্ডারলাইন করেন, মকদ্দমার কোনো পক্ষের কি দায় মকদ্দমার অন্য কোনো তৃতীয় ব্যক্তির উপর নির্ভর করে, সেক্ষেত্রে উক্ত তৃতীয় ব্যক্তির স্বীকৃতি মকদ্দমায় যে পক্ষের দায় নিয়ে প্রশ্ন তার বিরুদ্ধে গ্রহণীয় হবে। মানে আমার দায় যদি মাহবুব সাহেবের উপর নির্ভর করে এবং মাহবুব সাহেব যদি কিছু বলে, তাহলে মাহবুব সাহেবের ওই স্বীকৃতি দ্বারা আমি বাধ্য থাকবো। কিভাবে? একটা উদাহরণ পড়ি, দেখেন, উদাহরণ পড়লে বুঝবেন। বাড়ির মালিক বাবু তার বাড়ির ভাড়াটিয়াদের থেকে ভাড়া আদায়ের জন্য আলামিনকে দায়িত্ব দেয়। তাহলে বাড়ির মালিককে বাবু, আলামিন ধরেন বাবুর একজন কেয়ারটেকার। তো সে বলছে যে যাও তুমি যায় আলামিন, তুমি বাসা থেকে, প্রত্যেক বাসা থেকে কি নিয়ে এসো? ভাড়া নিয়ে এসো। আলামিন ভাড়াটিয়া নিপুণের নিকট থেকে ভাড়া আদায় করেনি মর্মে বাবু অভিযোগ করে। আলামিন বলতেছে, মানে বাবু বলতেছে যে তুমি সবার কাছ থেকে ভাড়া আনছো, নিপুণের কাছ থেকে ভাড়া আনা নাই কেন? আলামিন দাবি করে যে নিপুণের নিকট কোনো ভাড়া বকেয়া নাই। আলামিন এসে বলতেছে যে নিপুণ তো আপনাদের আগেই ভাড়া দিছে, এই কারণে আমার কাছে আর দেয় নাই, নিপুণ আপনারে ভাড়া দিছে। এই ক্ষেত্রে ভাড়া আদায়ের জন্য বাবু যদি নিপুণের বিরুদ্ধে মামলা দায়ের করে, বাবু মামলা করছে কার বিরুদ্ধে? নিপুণ হলো ভাড়াটিয়া। তাহলে তৃতীয় ব্যক্তি হিসেবে আলামিনের বিবৃতি স্বীকৃতি হিসেবে বাবুর বিরুদ্ধে প্রাসঙ্গিক হবে। বাবু মামলা করছে নিপুণের বিরুদ্ধে। এখন আলামিন যদি বলে এই মামলা, এই যে অর্ডার, যে আমি জানি নিপুণ আগেই ভাড়া ওনারে দিছে, তাহলে এই জায়গা তো আলামিন এই মামলার বাদীও না বিবাদীও না, কিন্তু বাবুর দায় নির্ভর করছিল কার উপর? আলামিনের উপর। আর আলামিন যদি কোনো বিবৃতি দেয় সেটা কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? 19 ধারায়। বুঝতে পারছেন? তাহলে কোন মামলার পক্ষ নয় এরকম কোন তৃতীয় ব্যক্তির প্রাসঙ্গিক কত ধারায়? 19 ধারায়। স্বীকৃতি প্রাসঙ্গিক কত ধারায়? 19 ধারায়। এবার আসেন 20 ধারায়। ধারা 20 ধারা অনুসারে মকদ্দমার কোনো পক্ষ কোন তথ্য বা মতামতের জন্য, এটা বলতেন তথ্য বা, এটা ছিল দায়, আর এটা হলো তথ্য বা মতামতের জন্য যখন কোনো বিষয় তৃতীয় কোনো ব্যক্তির নিকট উল্লেখ করে, তখন উক্ত তৃতীয় ব্যক্তির তথ্য বা মতামত দ্বারা মকদ্দমার পক্ষ বাধিত হবে। কিভাবে? দেখেন, প্রশ্ন হলো কাবির কর্তৃক খায়রুলের নিকট বিক্রিত একটি ঘোড়া সুস্থ কিনা। কাবির একটা ঘোড়া বিক্রি করছে কার কাছে? খায়রুলের কাছে। এখন প্রশ্ন হচ্ছে যে কাবিরের ঘোড়াটা সুস্থ কিনা। কাবির খায়রুলকে বলে যে
গনির নিকট যাও এবং জিজ্ঞাসা করো। খায়রুল যখন ঘোড়া কিনতে আসছে কাবিরের কাছে, তখন কাবির রে বলছে, মানে খায়রুল যখন কাবিরের কাছে আসছে, কাবির বলছে যে যাও তুমি গনির কাছে যাও, ও ঘোড়া সম্পর্কে বিস্তারিত জানে, ও যা বলবে তাই ঠিক আছে। কিন্তু ঘোড়ার মালিক কে? কাবির। কিনতে আসছে কে? খায়রুল। খায়রুল। কাবির বলছে কার কাছে যাইতে? গনির কাছে যাও এবং ওরে জিজ্ঞাসা করো। সে ঘোড়া সম্পর্কে সবকিছু জানে। ঘোড়া সম্পর্কে গনির বিবৃতি স্বীকৃতি হিসেবে প্রাসঙ্গিক হবে। গনি যদি বলে ঘোড়াটি অসুস্থ এবং পরবর্তীতে কাবির যদি বলে ঘোড়াটি সুস্থ, তবে গনি কর্তৃক প্রদত্ত বিবৃতি কাবিরের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। গনি যদি বলে থাকে যে ভাই এই ঘোড়া কিনো না, এই ঘোড়া হচ্ছে অসুস্থ, পরবর্তীতে কাবির যদি বলে যে না ও কি জানে, ঘোড়া হলো সুস্থ, তাহলে গনির বিবৃতি কাবিরের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। ধরেন একটু আগে এক ভদ্র মহিলা আর ওনার হাজবেন্ড আসছে না আমাদের কাছে ভর্তি হইতে, অ্যাডমিশন নিতে। তো উনি দেখা গেল যে বললো যে অ্যাডমিশন সংক্রান্ত কি কি কথা আছে বিস্তারিত জানতে চাইছে। আমি বললাম যে ফেরদৌসের কাছে যান, ও সব জানে। এখন ফেরদৌস বললো যে অ্যাডমিশন ফি এত টাকা, ফেরদৌস বলছে 5,000। এখন আমি এসে আমার কাছে যখন ভর্তি হইতে আসছে, আমি বললাম দেন 8,000 টাকা দেন, আমাদের কোর্স ফি 8,000 টাকা। এখন উনি বলতেছে যে না কোর্স ফি তো 5,000, আপনি তো ফেরদৌসের কাছে পাঠাইছিলেন। আমি বললাম না ফেরদৌসের কাছে পাঠাইলে তো হবে না, কোর্স ফি তো 8,000। তাহলে এই ক্ষেত্রে কোর্স ফি যে 5,000, ফেরদৌসের বিবৃতি আমার বিরুদ্ধে ব্যবহার করা যাবে, যদিও ফেরদৌস এই মামলার কোনো কি না, পক্ষ না। তাহলে 19 আর 20 অলমোস্ট সেম। 19-এ হলো দায়, ওই যে ভাড়া দায়, আর 20-এ হলো কি? তথ্য। তথ্য। বুঝতে পারছেন? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে স্বীকৃতি কখন তৃতীয় মামলার পক্ষ নয়, এমন কোন পক্ষের স্বীকৃতি কোন কোন ধারায় প্রাসঙ্গিক? 19 আর 20। আমরা 21 ধারাটা পড়ে ফেলি। স্বীকৃতি স্বীকৃতিকারীর বিপক্ষে প্রমাণ করা যায়, কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না। মানে স্বীকৃতি তার পক্ষে ব্যবহার করা যাবে না, কিন্তু তার বিপক্ষে ব্যবহার করা যাবে। আমি যদি একটা স্বীকৃতি দেই যেটা আমার পক্ষে যায়, এটা আমার মামলায় ব্যবহার করা যাবে না। কিন্তু আমি যদি স্বীকৃতি দেই যেটা আমার বিপক্ষে যায়, সেটা আমার মামলায় ব্যবহার করা যাবে। উদাহরণস্বরূপ শুনেন, যে আমি একটা দলিল, জাল দলিলের মামলা করছি। আমি দাবি করছি যে আমার দলিল খাঁটি, আমার দলিল খাঁটি, এবং আমি মামলা করার আগে সবার কাছে বলছি যে দেখেন আমার দলিলটা খাঁটি। এখন আমি মামলা করছি, তো আমার দলিল খাঁটি মর্মে ঘোষণা দেওয়া হোক। তাহলে আমি মামলা করার আগে আপনাদের কাছে যে স্বীকৃতিটা দিছি, এই স্বীকৃতিটা কি আমার পক্ষে যায় না বিপক্ষে যায়? কেন বিপক্ষে যায় কেন? আমি সবাই কাছে বলছি আমার দলিল খাঁটি, আবার মামলাও করছি আমার দলিল খাঁটি মর্মে ঘোষণার জন্য। তাহলে আমি যদি আদালতের কাছে বলি যে ওনার দেখেন আমি মামলা করার আগেই সবাইকে বলছিলাম যে সবাই জানে আমার দলিল খাঁটি, এই স্বীকৃতি আমার মামলায় ব্যবহার করা যাবে না, কারণ এটা আমার কিসে যায়? পক্ষে যায়। বুঝেন কিনা? কিন্তু আমি যদি বলতাম যে আমার তো একটা জাল দলিল আছে, কিন্তু এই দলিলটা নিয়ে ভারী ঝামেলা আছে, জাল দলিলের কথা বলে সবাইরে বলছি কি জাল দলিল, কিন্তু কয়দিন পর মামলা করছি দলিলটি খাঁটি মর্মে, দলিলটি খাঁটি মর্মে, তখন প্রতিপক্ষ এসে ব্যবহার করতে পারে যে ওনার এই যে দেখেন উনি মামলা করার আগে সবার কাছে স্বীকার করতে এই দলিলটা হলো কি জাল। তাহলে ওই স্বীকারটা কি আমার পক্ষে যায় না বিপক্ষে যায়? বুঝেন কিনা? তাহলে স্বীকৃতিদাতার পক্ষে ব্যবহার করা যায় না, কিন্তু ও স্বীকৃতি যদি কিসে যায়? বিপক্ষে যায়, তাহলে ব্যবহার করা যাবে। কত ধারা? 21 ধারা। বুঝেন? বলেন তো, এরকম যদি বলে একজন আসামি, সে তার বাবা মার কাছে বলছে যে আমি হত্যা করি নাই, তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তাহলে সে কি বলতে পারে যে ওনার এই আমি যে হত্যা করিনি আমার পিতামাতার কাছে আগে বলছি, স্বীকৃতি এটা ওর পক্ষে ব্যবহার করা যাবে কিনা বলেন? যাবে না, কারণ এটা ওর কিসে যায়? পক্ষে যায়। কিন্তু সে যদি আগে বলতো যে আমি আসলে হত্যা করছি, তাহলে ওই মামলা এটা আবার ওর বিরুদ্ধে কি করা যাবে? ব্যবহার করা যাবে। কেন যাবে? কারণ এটা কিসে যায়? বিপক্ষে। বুঝছেন? তাহলে স্বীকৃতিদাতার পক্ষে ব্যবহার করা যায় না, কিসে ব্যবহার করা যায়? এইটুক জানলেই হবে, আর বাকিটুক রিডিং করেন। এখন এর একটা ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রমে চলে আসি, যে কোন ক্ষেত্রে স্বীকৃতিদাতার পক্ষে ব্যবহার করা যায়। এক কথায় বলে যায় মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে।
একজন ব্যক্তি মারা যাওয়ার আগে স্বীকৃতি দিয়ে গেছে যে কালু, ভুলু, টুলু এই তিনজন আমারে মারছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি, এবং ঠিকই সে মারা গেছে। নর্মালি সে যেটা বলে গেছে এটা তার পক্ষে যায় না ভাই? পক্ষে যায়। নর্মালি তো পক্ষে ব্যবহার করা যায় না, কিন্তু মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে স্বীকৃতি পক্ষেও ব্যবহার করা যায়। তাহলে স্বীকৃতিদাতার পক্ষে ব্যবহার করা যায় না, বিপক্ষে ব্যবহার করা যায় কত ধারা? 21। বাট পক্ষেও ব্যবহার করা যায়, ব্যতিক্রম ক্ষেত্র কোনটা? মৃত্যুকালীন। বুঝতে পেরেছেন? মৃত্যুকালীন ঘোষণা। তাহলে মামলার পক্ষ নয় এমন তৃতীয় ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক 19 আর 20। আর স্বীকৃতিদাতার পক্ষে ব্যবহার করা যায় না, বিপক্ষে ব্যবহার করা যায় কত? 21। বাট পক্ষে ব্যবহার করা যায় কোন ক্ষেত্রে? মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে। ধন্যবাদ। এবার আমরা পরের ধারাটা দেখি। দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক হয়, আমার পেজে পাইছেন? আচ্ছা, দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক হয় এটা জানতে হবে। দেখেন, আমি একটু আপনাদের দেখি কারা উত্তর দিতে পারেন। গতকাল আমরা পড়ছি কোথায় যে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। কত দ্বারা পেয়েছি বলেন? 59 দ্বারায়। 59 দ্বারায় দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। 59 দ্বারা বলছে না? তার মানে দলিলের বিষয়বস্তু মৌখিক স্বীকৃতি দ্বারা প্রমাণ করা যাবে না। এটা বলছে কততে? 59। কিন্তু 22 বলছে যে দলিলের ক্ষেত্রেও মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে। দলিলের ক্ষেত্রেও মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে যদি প্রশ্ন উঠে দলিলটা জাল নাকি খাঁটি। কখন? যদি দলিলের বিশুদ্ধতা, জেনুইননেস অফ দ্য ডকুমেন্ট, মানে দলিলের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে যে দলিলটি জাল, তাহলে সেই ক্ষেত্রে দলিলের ক্ষেত্রেও মৌখিক স্বীকৃতি কি প্রাসঙ্গিক। কত ধারায়? 22 ধারায়। এই যে একটু পড়ি দেখেন। 22 ধারার সারমর্ম এই যে সাধারণভাবে কোনো দলিলের বিবরণ মৌখিক স্বীকারের দ্বারা প্রমাণ করা যায় না। দলিলের বক্তব্য দলিলখানা উপস্থিত করে প্রমাণ করতে হয়। তবে যেখানে দলিলের প্রকৃতি অর্থাৎ আন্ডারলাইন করবেন এটা জাল কিনা এরকম প্রশ্ন উঠে, সেখানে মৌখিক স্বীকার কি হয়? প্রাসঙ্গিক হয়। যদি প্রশ্ন উঠে যে দলিল কি জাল কিনা, আপনারা ঝাঁকি দেওয়া লাগবে, বুঝতে পারছি, তানভীরের মতো। আচ্ছা, কারেন্টের শক দেবো? ওই যে শক দেওয়া লাগবে না, এই ল্যাপটপের এইটাই মাঝে মাঝে ধরলে কাজ হবে। দেখেন, আচ্ছা তাহলে দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক না। কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? যদি প্রশ্ন ওঠে যে দলিল কি জাল কিনা। কত ধারায়? 22 ধারায়। বুঝছেন? তাহলে জটিল মনে হলেও অ্যাকচুয়ালি জটিল না। স্বীকৃতি মানে তৃতীয় পক্ষ স্বীকৃতি প্রাসঙ্গিক 19-20। স্বীকৃতি তার পক্ষে ব্যবহার করা যায় না, বিপক্ষে ব্যবহার করা যায় কত? 21। তবে পক্ষে ব্যবহার করা যায় কখন? মৃত্যুকালীন ঘোষণা। দলিলের ক্ষেত্রেও মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক কত দ্বারা? 22। কখন? যদি প্রশ্ন ওঠে দলিলটি জাল কিনা। বুঝতে পারছেন? এই জায়গায় আমরা আইন পাঠ বইতে পড়বো একটু, মানে 2022 সালের সংবিধান, 2022 সালের সংশোধনীতে 22 ক যোগ করছে। এ জায়গায় বলছে ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রেও মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক যদি প্রশ্ন ওঠে ডিজিটাল রেকর্ড জাল কিনা। ডিজিটাল রেকর্ড কি? এই যে অডিও ফুটেজ, ভিডিও ফুটেজ, বর্তমানে এআই যে হারে আসছে তাতে কোনটা আসল কোনটা নকল বোঝা খুব কি কষ্টসাধ্য। তাহলে যদি প্রশ্ন উঠে যে এটা কি আসল কিনা, তাহলে এই ক্ষেত্রেও কি দেওয়া যাবে? মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে। তো এখানে একটু ছোট্ট করে লিখে রাখেন, 22 ক দিয়ে লিখে রাখেন যে ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রে যখন মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। 22 ক দিয়ে লেখেন ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রে, ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রে, ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রে যখন মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক।
তাহলে দলিলের ক্ষেত্রে প্রাসঙ্গিক কত ধারা? 22। আর ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রে 22 আমরা আজকের সর্বশেষ ধারাটা পড়বো, সেটা হলো 23 ধারা। দেখেন, দেওয়ানি মামলায় যখন স্বীকৃতি প্রাসঙ্গিক না, আমরা জানি স্বীকৃতি দেওয়ানি মামলায়ও দেওয়া যায়, স্বীকৃতি কি ফৌজদারি মামলায়ও দেওয়া যায়, বাট দুইটা ক্ষেত্রে 23 ধারায় বলছে যে দুইটা ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক না। সেই দুইটা ক্ষেত্রে কি আমি একটু মুখে মুখে বলি। আমরা আলাপ আলোচনা করতেছি যে ভাই আমরা এই জায়গায় যাই বলতেছি কি না, এই স্বীকৃতি কিন্তু কোর্টে যেয়ে দেওয়া যাবে না। এলো একটা, যখন নিজেদের মধ্যে শর্ত থাকে যে এটা স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে গণ্য করা যাবে না। আর একটা হলো যখন নিজেদের মধ্যে চুক্তি থাকে। কি বলেন? যখন নিজেদের মধ্যে শর্ত থাকে আর নিজেদের মধ্যে কি চুক্তি থাকে, এই দুইটা ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না। কত ধারায়? 23 ধারায়। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। একটু পড়ি দেখেন। 23 ধারা অনুসারে দেওয়ানি মামলায় কোনো স্বীকৃতি যদি এমন কোনো প্রকাশ্য শর্তাধীনে হয়ে থাকে যে, এই যে দেখেন, প্রকাশ্য শর্তাধীনে হয়ে থাকে যে এই বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া হবে না। দেখছেন, এই বিষয়ে কোনো কি সাক্ষ্য দেওয়া হবে না, অথবা বিচারকালে আদালত যদি অনুমান করতে পারেন যে স্বীকৃতি এমন পরিস্থিতিতে হয়েছিল যখন পক্ষগণের মধ্যে কথা হয়েছিল যে স্বীকৃতি বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না, তখন এই প্রকার স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না। তাহলে আপনি জাস্ট মনে রাখবেন, যখন নিজেদের মধ্যে শর্ত থাকে আর নিজেদের মধ্যে কি থাকে চুক্তি থাকে, এই দুইটা ক্ষেত্রে স্বীকৃতি দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক হবে না। আমি জাস্ট একটা কথা বলি, এই ধরনের ধরেন যখন কোনো বিষয় নিয়ে আপোষ মীমাংসায় দুই পক্ষ বসে, কোর্টে থেকে বললো যে আপনারা এডিআর করে আসেন, মধ্যস্থতা করে আসেন, বা ফৌজদারি মামলা রেফারেন্স যদি আমি দেই যে যৌতুকের মামলা আপোষের শর্তে জামিন নিছেন, আপোষের শর্তে জামিন নেওয়ার পর উকিল সাহেবরা আপোষের শর্তে এক জায়গায় বসার পরে ওই জায়গায় কিন্তু অনেক কথা বলে যেগুলো আরজির বাইরে, মানে স্বীকার করে যে এই তুমি তো যৌতুক জীবনও তোমার কাছে চাই নাই, কিন্তু তুমি এত টাকার মামলা করলা কেন, এই কথা বলে। তাহলে চাও নাই ঠিক আছে, কিন্তু আমার তো মারপিট তো করো, সংসার তো ঠিকঠাক মতো হচ্ছে না। এই ভেতরের খবরগুলো কিন্তু ওই আপোষ সালিসি পর্যায়ে ওই জায়গা কি চলে আসছে। এখন ধরেন ওই জায়গার ওই আপোষটা মানে সফল হয় নাই, কি হয়েছে, ব্যর্থ হয়েছে। ব্যর্থ হইলে ওই জায়গায় যে কথা এক পক্ষ আর এক পক্ষের এই যে বলে ফেললো, এই কথাগুলো কিন্তু আদালতে স্বীকৃতি হিসেবে ব্যবহার করা যাবে না। কারণ আপোষ মীমাংসার ক্ষেত্রে অনেক কথাই লোকজন বলে, কিন্তু এগুলা কোর্টে স্বীকৃতি হিসেবে কি হবে না, প্রাসঙ্গিক হবে না। তাই বলছে যে দেওয়ানি মামলায় তাহলে কয়টা ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া যাবে না? দুইটা ক্ষেত্রে। তো আমরা একটা আইন পাঠে চলে যাই, আসেন। মাহবুব সাহেব, আপনার র্যাম হলো 256 মেগাবাইট, আর এখন যে র্যাম চলে, এই র্যাম 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 12 জিবি, বুঝতে পারছেন? র্যাম বাড়াইতে হবে। দলিলের বিবরণ সম্পর্কিত মৌখিক বিবৃতি যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, ধারা কত? 22। আমরা জানি প্রাসঙ্গিক মৌখিক স্বীকৃতি কখন, এই যে একেবারে লাস্টের লাইনটা দেখেন, যে খাঁটি বা প্রকৃত দলিল। কি নিয়ে প্রশ্ন উঠলে প্রাসঙ্গিক? জাল কিনা। তারপরে এটাও পড়বো না, ডিজিটাল রেকর্ডের বিষয়ে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক, আমরা জানি কোন ক্ষেত্রে, জাল কিনা, বিশুদ্ধ কিনা। ঠিক আছে, সর্বশেষ ধারাটা দেখি। দেওয়ানি মামলায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক, দেওয়ানি মামলায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক, কোন কোন ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক সেই সকল ক্ষেত্রে 23 ধারায় বলা হয়নি, বরং কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক না, কোন ক্ষেত্রে কি প্রাসঙ্গিক না সেই ক্ষেত্রে সমূহ 23 ধারায় বলছে। বল দেবেন, দুইটি ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক নয়। কয়টা ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে। একই বললাম 23 ধারায় কয়টা ক্ষেত্র? দুইটা ক্ষেত্র। যদি স্বীকৃতিটা এই শর্তে করা হয় যে উক্ত স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হবে না। ওই যে বললাম যে তোমার কাছে আমি যা যাই করতেছি, যাই স্বীকার করতেছি কিনা, ভবিষ্যতে এটা স্বীকৃতি দেওয়া যাবে না। এইটা। আরেকটা হলো যখন এইরূপ পরিস্থিতিতে স্বীকৃতি দেওয়া হয় যে তাদের মধ্যে কোনো চুক্তি ছিল যে তারা এই স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষী দিবে না, তাহলে তাদের মধ্যে আগে থেকে মানে সম্মতি ছিল যে আমরা দিব না, অথবা তাদের মধ্যে আগে থেকে কি ছিল, চুক্তি ছিল যে আমরা সাক্ষ্য দিব না, স্বীকৃতি দিব না। উল্লেখিত ক্ষেত্র ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমায় স্বীকৃতি প্রাসঙ্গিক। তাহলে আমরা স্বীকৃতির কি কি পড়লাম দেখেন। স্বীকৃতির যে অধ্যায়টা, এই অধ্যায়টা হলো 17 থেকে 31। স্বীকৃতি বলতে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক, দালিলিক বা ডিজিটাল রেকর্ড কে কি বলে স্বীকৃতি। তাহলে বর্তমানে স্বীকৃতি কয় প্রকার? 3 প্রকার। কারা কারা স্বীকৃতি দিতে পারে? 18 ধারায় কয় শ্রেণী? 4 শ্রেণী।
পক্ষ নয় এমন তৃতীয় ব্যক্তি স্বীকৃতি প্রাসঙ্গিক 19 আর 20 মনে আছে কিনা? স্বীকৃতি দিয়ে তার পক্ষে প্রমাণ করা যায় না বিপক্ষে প্রমাণ করা যায় কত? 21। বাট পক্ষে প্রমাণ করা যায় কখন? মৃত্যুকালীন ঘোষণা। বুঝেন কিনা? আর দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক কত দ্বারা? 22। যদি প্রশ্ন ওঠে যে দলিলটা জাল কিনা। ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক কত? 22 ক। যদি প্রশ্ন ওঠে ডিজিটাল রেকর্ডটা বিশুদ্ধ কিনা। আর দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রদান করা যাবে না কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে, যদি তাদের মধ্যে আগে থেকে কথা থাকে অথবা আগে থেকে কি থাকে? চুক্তি থাকে। এই হলো স্বীকৃতি। আজকে এই পর্যন্তই। বিগত বছরের প্রশ্নটা পড়ি, তারপরে আজকে এই পর্যন্তই। আগামীকাল আসেন, আগামীকাল বাকিটা পড়বো। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অ্যাডমিশন সম্পর্কে বলা হয়েছে ড্যাশ ধারায়। আমরা এই যে সাক্ষ্য আইন পড়তেছি, আপনি যদি এই ক্লাসগুলো ভালোভাবে করেন, এখানে সাক্ষ্য আইনের 15 থেকে অনায়াসে আপনি 11-12 তোলা সম্ভব ইনশাল্লাহ। 15 থেকে 11-12, তার মানে 50-এ যদি আমি এই জায়গায় 11 পাই, সুনির্দিষ্ট যদি 7 পাই, তাহলে এই জায়গায় তো আমার 20 হয়ে যাচ্ছে। তার মানে আমার পাশের দিক আগায় যাচ্ছি। বুঝতে পারছেন? তো এজন্য কাজে লাগাইতে হবে ভাই, কাজে লাগাইতে হবে। যারা পরীক্ষা পাচ্ছেন তারাও কাজে লাগাবেন, যারা পাচ্ছেন না তারাও কাজে লাগাবেন। ধরেন যদি এরকম হয় বাংলাদেশ বার কাউন্সিল 4-5 মাসে হয় নাই পরীক্ষা, হতে পারে না? তাহলে তো হিজবুল সাহেব, ওই যে আবুল হোসেন খান, ওনারা পরীক্ষা পেয়ে গেল, তাহলে তারা এতদিন ধরে যারা পড়ে নাই যে আমরা তো পরের বার দেবো, তাকে কি হবে বলে? তো বাংলাদেশ বার কাউন্সিল যে কোনো কিছুই সম্ভব। আমার এই যে তানভীর সাহেব যে কদবেল খায়, ওনার কদবেল তো ছুরি সবসময় ধার দিয়ে রাখতে হবে। কদবেল কোন সময় মন চাবে তা তো জানি না, যাতে যখন তখন কাটা যায়। তো কদবেল আর বিট লবণ সাথে থাকতে হবে। তো অনলাইনে কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আজকে এই পর্যন্ত। আর কালকে পরীক্ষা আছে। কালকের পরীক্ষার বিষয়বস্তু হচ্ছে ফৌজদারির 100 ধারা পর্যন্ত আর দণ্ডবিধির 100 ধারা পর্যন্ত, 50 মার্কের পরীক্ষা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামীকাল সকাল 10টায়, আবার কেউ বিকেলে আইসেন না, ঠিক আছে?